আচ্ছা, তো আমরা এখন একটা ম্যাথ প্র্যাকটিস করি। এখানে একটা ম্যাথ দেয়া আছে, একটা এক্সাম্পল দেয়া আছে আমাদের এখানে। ওকে, তো আমরা এই এক্সাম্পলটা পড়ব এবং এখানে একটু কোয়েশ্চেনটা দেখো সবাই। আচ্ছা, তাহলে আমরা একটু পড়ি এখানটায়। হ্যাঁ, কি কি ইনফরমেশন দেয়া আছে দেখো। প্রত্যয় কোম্পানি লিমিটেড প্রতিটি 10 টাকা মূল্যের 1 লাখ শেয়ারে বিভক্ত মোট 10 লাখ টাকার অনুমোদিত মূলধন নিয়ে গঠিত। এই যে প্রথম যেই লাইনটা আমরা পড়লাম, তো দেখো এই প্রথম বাক্যটা পড়ে আমরা কি কি ইনফরমেশন পেলাম। এই প্রত্যয় কোম্পানি লিমিটেডের প্রতিটা শেয়ারের মূল্য কয় টাকা? 10 টাকা। তার মানে এটা হলো ফেস ভ্যালু বা লিখিত মূল্য বা অভিহিত মূল্য। ওকে, টোটাল শেয়ার সংখ্যা কয়টা? 1 লাখ। তাহলে 1 লাখ শেয়ার 10 টাকা করে যদি হয়, মোট কয় টাকার মূলধন হয়? 10 লাখ টাকার মূলধন হয়। তো এখানে এই 1 লাখ শেয়ার হচ্ছে কি শেয়ার? অনুমোদিত শেয়ার সংখ্যা। কি স্যার? অনুমোদিত শেয়ার সংখ্যা। আর এই 10 লাখ টাকা কি? অনুমোদিত শেয়ার মূলধন। আমরা কি বুঝতে পারলাম? আচ্ছা, তাহলে অনুমোদিত শেয়ার মূলধন কয় টাকা? 10 লাখ টাকা। তার মানে আমরা যখন নিবন্ধন নিয়েছি, নিবন্ধক আমাদেরকে অনুমতি দিয়েছে আমরা শেয়ার বিক্রির মাধ্যমে মোট কত টাকা কালেক্ট করতে পারবো? 10 লাখ। কত? 10 লাখ টাকা কালেক্ট করতে পারবো। এটা হলো আমাদের অনুমোদিত শেয়ার মূলধনের পরিমাণ। শেয়ার মূলধনের পরিমাণ। এখন এই যে 10 লাখ টাকা আমরা কালেক্ট করতে পারবো কিভাবে? শেয়ার বিক্রি করে। প্রতিটা শেয়ারের মূল্য কয় টাকা নির্ধারণ করা হয়েছে? 10 টাকা। এই 10 টাকা হলো লিখিত মূল্য বা অভিহিত মূল্য, রাইট? তাহলে আমরা 10 লাখ টাকা কালেক্ট করব। প্রতিটা শেয়ার কয় টাকা করে? 10 টাকা করে। তাহলে মোট কয়টা শেয়ার? 1 লাখ শেয়ার। মোট কত? 1 লাখ শেয়ার। তাহলে অনুমোদিত শেয়ার মূলধন আর অনুমোদিত শেয়ার সংখ্যা বেসিক্যালি একই জিনিস। একটা হলো টাকায়, আরেকটা কি? শেয়ারে। তাহলে অনুমোদিত শেয়ার সংখ্যা, অনুমোদিত শেয়ার মূলধন, দুইটা সেম, জাস্ট একটা হলো পরিমাণ আরেকটা কি? সংখ্যা। ওকে, তাহলে আমরা 1 লাখ শেয়ার বিক্রি করার অনুমতি পেয়েছি, যার প্রত্যেকটা শেয়ারের মূল্য নির্ধারণ করা হয়েছে কত? 10 টাকা। সো 1 লাখকে 10 টাকা দিয়ে আমরা যদি মাল্টিপ্লাই করি, গুণ করি, তাহলে কত টাকা হবে বলো? 10 লাখ টাকা হবে। ওকে, আচ্ছা বলো তো, আমরা এই যে লাইনটা পড়লাম, এই লাইনটার জন্য বা এই বাক্যটার জন্য আমরা কি জাবেদা দিব? নো। আমরা কিন্তু শিখেছি যে এই অধ্যায়ে মোট কয়টা জাবেদা দিতে হয়? 4টা জাবেদা দিতে হয়, রাইট? আমরা এই অধ্যায়ে মোট 4টা জাবেদা দিব। প্রথম জাবেদাটা হবে আবেদন প্রাপ্তির জন্য, শেয়ার আবেদন প্রাপ্তির জন্য। দ্বিতীয় জাবেদাটা হবে আবেদনকে মূলধনে ট্রান্সফার করার জন্য। তৃতীয় জাবেদাটা হবে শেয়ারের মাধ্যমে কোনো সম্পদ ক্রয়ের জন্য। চতুর্থ জাবেদাটা হবে যদি কোনো আনুষঙ্গিক ব্যয় থাকে তার জন্য। ওকে, এটা আমাদের মাথায় রাখতে হবে। আবেদন প্রাপ্তির জাবেদা, আবেদনকে মূলধনে ট্রান্সফার করার জাবেদা, এরপরে হলো গিয়ে সম্পদ ক্রয়ের জাবেদা, অ্যান্ড লাস্ট ওয়ান হলো গিয়ে আনুষঙ্গিক ব্যয়ের জাবেদা, রাইট? এখন বলো, অনুমোদিত শেয়ার মূলধনের জন্য কোনো জাবেদা হয়? নো। তো আমরা এই লাইনটা পড়লাম এবং আমরা কিছু ইনফরমেশন পেলাম যেটা আমাদের জন্য খুবই নেসেসারি, খুবই দরকারি, বাট এটার জন্য কিন্তু আমরা জাবেদা করব না। ওকে, আচ্ছা, তাহলে এই লাইনটা থেকে আমরা কয়টা ইনফরমেশন পেলাম বলো তো? 3টা। 1 নম্বর ইনফরমেশন, আমাদের অনুমোদিত শেয়ার সংখ্যা কয়টা? 1 লাখ। দ্বিতীয় ইনফরমেশন, প্রতিটা শেয়ারের লিখিত মূল্য বা অভিহিত মূল্য বা ফেস ভ্যালু কয় টাকা? 10 টাকা, রাইট? অ্যান্ড লাস্ট ইনফরমেশন, আমাদের মোট অনুমোদিত শেয়ার মূলধনের পরিমাণ কত? 10 লাখ টাকা। এই 10 লাখ টাকা আমরা কীভাবে পেয়েছি? এই যে 10 টাকা করে 1 লাখ শেয়ার, এটার গুণফল। ওকে স্যার, ক্লিয়ার? তো এই ইনফরমেশনগুলোর জন্য কোনো জাবেদা হবে না। জাস্ট আমরা পড়লাম, বুঝলাম, মনে রাখলাম, ইউজও করবো ইন ফিউচারে, বাট এটার জন্য কোনো জাবেদা হবে না। এবার আসো, কোম্পানি এর 60,000 শেয়ার 10% অধিহারে বিক্রয়ের উদ্দেশ্যে প্রচারপত্র বিলি করে। ওকে,
আচ্ছা, তো এই প্রত্যয় কোম্পানির অনুমোদিত শেয়ার কত? 1 লাখ। অর্থাৎ কয়টা শেয়ার বিক্রি করার অনুমতি পেয়েছে? 1 লাখ। আমরাই প্রত্যয় কোম্পানি, তো আমাদের অনুমোদিত শেয়ার সংখ্যা কত? 1 লাখ। আমরা চাইলে কয়টা শেয়ার বিক্রি করতে পারবো? সর্বোচ্চ 1 লাখ। বাট আমরা 1 লাখ শেয়ার অ্যাট এ টাইম বিক্রি করতে চাচ্ছি না। আমরা 1 লাখ শেয়ারের মধ্য থেকে কয়টা শেয়ার বিক্রি করতে চাচ্ছি? 60,000 শেয়ার। ওকে, তাহলে যে অনুমোদিত শেয়ার 1 লাখ, বাট এইখান থেকে আমরা কয়টা শেয়ার বাজারে নিয়ে আসলাম বিক্রি করার উদ্দেশ্যে? 60,000। এই 60,000 শেয়ারকে আমরা বলবো ইস্যুকৃত শেয়ার। কি বলবো স্যার? ইস্যুকৃত শেয়ার সংখ্যা। কি বলবো? ইস্যুকৃত শেয়ার সংখ্যা। এটা কি ছিল? 1 লাখ অনুমোদিত শেয়ার সংখ্যা, বাট এই 60,000 কি? ইস্যুকৃত শেয়ার সংখ্যা। অর্থাৎ অনুমোদিত শেয়ারের মধ্য থেকে যে কয়টা শেয়ার আমরা বিক্রি করতে চাই, বাজারে নিয়ে আসলাম বিক্রি করার উদ্দেশ্যে, ওইটাকেই বলা হচ্ছে কি স্যার? ইস্যুকৃত শেয়ার সংখ্যা। তাহলে আমাদের ইস্যুকৃত শেয়ার সংখ্যা কত? 60,000। আচ্ছা, প্রতিটা শেয়ারের লিখিত মূল্য কত যেন? 10 টাকা। তো শেয়ারের লিখিত মূল্য যা, আমরা সেই মূল্যে যদি বাজারে শেয়ারগুলো নিয়ে আসি বিক্রি করার উদ্দেশ্যে, অর্থাৎ লিখিত মূল্যেই যদি আমরা শেয়ারগুলো ইস্যু করি, দেখো এই যে আমাদের যে শেয়ারগুলো আছে, এই শেয়ারগুলোর মধ্য থেকে কিছু শেয়ার আমরা বাজারে নিয়ে আসলাম বিক্রি করার জন্য। এই কাজটাকে কি বলে জানো? অ্যাকাউন্টিংয়ের ভাষায় বলে শেয়ার ইস্যু। কি বলে? শেয়ার ইস্যু। কারণ আমরা আমাদের অনুমোদিত শেয়ার থেকে কিছু শেয়ার বাজারে নিয়ে আসলাম বিক্রি করার উদ্দেশ্যে। এই যে আমরা কাজটা করলাম, এই কাজটাকে এক কথায় কি বলা হয়? শেয়ার ইস্যু। ওকে, তো আমরা শেয়ার ইস্যু কয়ভাবে করতে পারি? 3 ভাবে করতে পারি। এক, শেয়ারের গায়ে যে দাম লেখা আছে, আমরা চাইলে ওই দামই শেয়ারগুলো বাজারে ইস্যু করতে পারি। এটাকে কি বলা হয়? সমহারে শেয়ার ইস্যু। আবার গায়ে যে দাম লেখা আছে, আমরা তার চেয়ে কিছুটা কম দামে বাজারে ইস্যু করতে পারি শেয়ারগুলো। এটাকে কি বলা হয়? অবহারে শেয়ার ইস্যু। আবার গায়ে যে দাম লেখা, তার চেয়ে কিছুটা বেশি দামেও আমরা কি করতে পারি? বাজারে শেয়ারগুলো নিয়ে আসতে পারি বিক্রি করার জন্য, বা বাজারে ইস্যু করতে পারি। এটাকে কি বলে? অধিহারে শেয়ার ইস্যু। আচ্ছা, তাহলে বলো তো আমরা কয়টা শেয়ার ইস্যু করলাম? 60,000। কিভাবে ইস্যু করলাম? 10% অধিহারে। তার মানে প্রত্যেকটা শেয়ারের ফেস ভ্যালু কত? 10 টাকা। আমরা কি বাজারে শেয়ারগুলো 10 টাকায় বিক্রি করবো? বলো না। তাহলে আমরা কিভাবে বিক্রি করব? দেখো, লিখিত মূল্য কয় টাকা? 10 টাকা। আমরা এই 10 টাকার সাথে আরও 10% কি করব? যোগ করব। তাহলে ফেস ভ্যালু যা, ফেস ভ্যালু 10 টাকা তো আমরা নিবই, এবং এই 10 টাকার উপর আমরা আরও 10% বাড়তে নিব, তাই না? সো এটাকে আমরা কি করতেছি? যোগ। তাহলে 10 টাকা যোগ এখানে কত হয়? 1 টাকা। মোট কয় টাকা? 11 টাকা। তাহলে আমরা আমাদের যে শেয়ারগুলো আছে, যার প্রতিটার ফেস ভ্যালু বা লিখিত মূল্য 10 টাকা, আমরা কিন্তু শেয়ারগুলোকে বাজারে 10 টাকায় বিক্রি করব না, 10% অধিহারে বিক্রি করব, তাই না? তাহলে কয় টাকায় বিক্রি করব? 11 টাকায়। কয় টাকায়? 11 টাকায়। যদি আমরা 10% বেশি মূল্যে বিক্রি করি, তাহলে বিক্রয় মূল্যটা বা বাজার মূল্যটা বা ইস্যু মূল্যটা কত হচ্ছে? 11 টাকা। এখন তোমরাই বলো, এই যে 11 টাকা, এই 11 টাকাকে আমরা কয় ভাগ করতে পারি? 2 ভাগ। এই 11 টাকার মধ্যে 10 টাকা কি বলো তো? লিখিত মূল্য, রাইট? আর বাকি 1 টাকা কি? অধিহার। ওকে, আমরা কি বুঝতে পারলাম? আচ্ছা, অনেক কিছু বুঝে গেলাম এখানে, বাট বলো তো, এই যে এত 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 কিছু বুঝলাম, এইগুলোর জন্য কোনো জাবেদা দিব? নো, এইগুলোর জন্য কোনো জাবেদা দিব না। অনুমোদিত শেয়ারের জন্য যেমন কোনো জাবেদা হবে না, সেইমভাবে ইস্যুকৃত শেয়ার এই কথাটার জন্য কোনো জাবেদা হবে না। ওকে, আচ্ছা, এরপরে কি বললো? ইস্যুকৃত শেয়ারগুলো, সরি না, আমি মনে হয় একটা লাইন স্কিপ করেছি, তাই না? প্রচারপত্র বিলি করে। আচ্ছা, মোট 70,000 শেয়ারের আবেদন পাওয়া যায়। মোট 70,000 শেয়ারের আবেদন পাওয়া যায়। এই যে আমরা আবেদন পেয়েছি, বলো তো স্যার, আবেদন প্রাপ্তির জন্য আমরা জাবেদা দিব নাকি দিব না? দিব। আবেদন প্রাপ্তির জন্য আমরা জাবেদা দিব। ওকে, আচ্ছা, আবেদন যদি আমরা পাই, তাহলে বলো তো আবেদন প্রাপ্তির জন্য আমরা কি জাবেদা দিব? দেখো, আমাদের প্রথম জাবেদাটা হবে কি? শেয়ার আবেদন প্রাপ্তির জাবেদা। তো আবেদন আমরা কি এমনিতেই পাই?
যারা আমাদের কাছে আবেদন করবে তারা অবশ্যই কি করবে, আগে আমাদের অ্যাকাউন্টে শেয়ারগুলোর মূল্য জমা দিবে অ্যান্ড দেন আমাদের কাছে আবেদন করবে, রাইট? তাহলে আমরা জনগণের কাছ থেকে আবেদন পাচ্ছি মানে কি, আমাদের অ্যাকাউন্টে টাকা জমা হচ্ছে। সো আমরা আবেদন পেলে ব্যাংক হিসাব ডেবিট অ্যান্ড দেন কি লিখবো বলো তো, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। এই জাবেদাটা দিব না বলো? আচ্ছা, আমি এখানে, তোমরা তো সবাই জানো যে জাবেদা করলে কি করতে হয়, ছক করতে হয়, তাই না? আমি ছক করতেছি না, ফর্মালিটিস মেনটেন করতেছি না, জাস্ট এমনিই দেখাচ্ছি। তাহলে আমরা এই যে আবেদন পেলাম 70,000 শেয়ারের, এই 70,000 শেয়ারের আবেদন পাওয়ার জন্য আমাদেরকে ফার্স্ট জাবেদাটা দিতে হবে, কারণ এই অধ্যায়ের প্রথম জাবেদাটা স্টার্ট হয় কি দিয়ে, আবেদন প্রাপ্তি দিয়ে। তো আবেদন পেয়েছি, সো ব্যাংক হিসাব ডেবিট, আবেদন হিসাব ক্রেডিট। ওকে, আচ্ছা আমরা কয়টা শেয়ার ইস্যু করেছিলাম? 60,000, বাট আমরা আবেদন পেয়েছি কত? 70,000। বলো তো আমরা কি 60,000 শেয়ারের টাকা পেয়েছি? নো, আমরা টাকা পেয়েছি 70,000 শেয়ার। তাহলে দেখো এই যে 70,000 শেয়ারের টাকা পেয়েছি। আচ্ছা বলো তো আমরা কি প্রতিটা শেয়ারের জন্য 10 টাকা পেয়েছি? নো, আমরা টাকা পেয়েছি কত করে? 11 টাকা করে। তাহলে 70,000 শেয়ারকে আমরা গুণ দিব কত দিয়ে? 11 দিয়ে। তাহলে এখানে কত হয়? 7,70,000, রাইট? এখানেও কত হবে? 7,70,000। ওকে, বুঝতে পেরেছে? সো এখন আমরা এখানে একটা ব্যাখ্যা দিতে পারি। ব্যাখ্যাটা কি দিব? যেহেতু শেয়ার আবেদনের টাকা পাওয়া গেল। ওকে, যেহেতু শেয়ার আবেদনের টাকা পাওয়া গেল, আমরা একটা ব্যাখ্যা দিয়ে দিলাম। ওকে স্যার, আমরা কি সবাই বুঝতে পেরেছি এটা? আচ্ছা, তাহলে প্রথম যে আবেদনটা দিচ্ছি কার জন্য? শেয়ার আবেদন পাওয়ার জন্য। আর শেয়ার আবেদন যখন আমরা পাবো, কয়টা শেয়ার আমরা ইস্যু করেছি এটা ম্যাটার করে না, কয়টা শেয়ারের আবেদন পেয়েছি সেটা ম্যাটার করে। লিখিত মূল্য কয় টাকা সেটা ম্যাটার করে না, কয় টাকা করে আমরা পার শেয়ার পেয়েছি সেটা কি করে, ম্যাটার করে। ওকে স্যার, তাহলে আমরা প্রতিটা শেয়ারের জন্য পেয়েছি কয় টাকা? 11 টাকা। আর মোট আবেদন পেয়েছি কয়টা শেয়ারে? 70,000। মোট কয় টাকা পেয়েছি? 70,000 শেয়ার গুণ প্রতিটার জন্য 11 টাকা। ওকে, বুঝতে পেরেছি সবাই? গুড। আচ্ছা, এবার আমরা দ্বিতীয় জাবেদাটা দিব। ওকে, আমরা তো শেয়ার আবেদনের জাবেদা দিলাম, তো শেয়ার আবেদনের জাবেদা দেওয়ার সাথে সাথে আমাদেরকে বাধ্যতামূলক আরেকটা জাবেদা দিতে হবে। সেটা কি জানো? এই শেয়ার আবেদনের টাকাকে শেয়ার মূলধনে স্থানান্তর করতে হবে এবং সেটার জন্য একটা জাবেদা দিতে হবে, রাইট? আচ্ছা, শেয়ার আবেদনকে শেয়ার মূলধনে স্থানান্তর করার জন্য আমরা এখন একটা জাবেদা দিব। তাহলে চলো আমরা 2 নম্বর জাবেদাটা দিই। হ্যাঁ, দেখো প্রথম জাবেদায় শেয়ার আবেদন কি ছিল? ক্রেডিট। এখন শেয়ার আবেদন কি হয়ে যাবে? শেয়ার আবেদন হিসাব ডেবিট হয়ে যাবে। শেয়ার আবেদন হিসাব ডেবিট। অ্যান্ড দেন আমরা কি লিখবো যেন? শেয়ার মূলধন হিসাব ক্রেডিট। মূলধন হিসাব ক্রেডিট। ওকে স্যার, তা আমরা শেয়ার আবেদনকে শেয়ার মূলধনে যদি ট্রান্সফার করতে চাই, আমরা যে জাবেদাটা দিব এই জাবেদার বাধ্যতামূলক অংশটা কি? শেয়ার আবেদন ডেবিট, শেয়ার মূলধন ক্রেডিট। এই দুইটা কথা আমাদেরকে মাস্ট বি লিখতেই হবে। ওকে, তো আমরা এই দুইটা কথা লিখে ফেললাম বা দুইটা হিসাব লিখে ফেললাম। আচ্ছা, এই দুইটা হিসাব লেখার পর আমাদেরকে কয়টা জিনিস চিন্তা করতে হবে? 3টা। 1, অবহার আছে কিনা, থাকলে আমরা অবহারকে ডেবিটে লিখবো, না থাকলে লিখবো না। 2, অধিহার আছে কিনা, যদি থাকে ক্রেডিটে লিখবো, না থাকলে লিখবো না। 3, অতিরিক্ত আবেদন পেয়েছি কিনা, যদি পাই ব্যাংক ক্রেডিটে লিখবো, না পেলে লিখবো না। ওকে স্যার, এখন তোমরাই বলো প্রথম কথা, এই যে আমরা শেয়ার ইস্যু করলাম, এই শেয়ার ইস্যু করার সাথে অবহার আছে না নাই? আবার বলো, ভালো করে দেখো, শেয়ার অবহার আছে না নাই? নাই। আমাদের এই প্রশ্নের মধ্যে এই শেয়ার ইস্যুর সাথে অবহার কথাটা জড়িত আছে না নাই? নাই। যেহেতু অবহার নাই, আমরা কি অবহার ডেবিটে লিখবো? লিখবো না। থাকলে লিখতাম, বাট নাই, সো আমরা অবহার লিখবো না। এবার আসো দ্বিতীয় বিষয়টা, কি চিন্তা করতে হবে? অধিহার কথাটা আছে কি নাই। তো
তো তোমরাই বলো শেয়ার ইস্যুর সাথে অধিহার কথাটা আছে না নাই? আছে। যদি থাকে আমরা অধিহারকে লিখবো, কোথায় লিখবো? ক্রেডিটে। না থাকলে লিখবো না। আছে নাকি নাই? লিখবো নাকি লিখবো না? লিখবো। যেহেতু শেয়ার ইস্যুর সাথে অধিহার আছে, সো আমরা অধিহারটাকে লিখবো। কোথায় লিখবো? ক্রেডিটে। অবহার লিখতে হয় কোথায়? ডেবিটে, কারণ এটা একটা অলিক সম্পদ। অধিহার লিখতে হয় কোথায়? ক্রেডিটে। কেন জানো? কারণ অধিহার হলো একটা মালিকানা সত্ত্ব, অবহারটা হলো অলিক সম্পদ, আর সম্পদ ডেবিটে বসে। অধিহারটা হলো মালিকানা সত্ত্ব, মালিকানা সত্ত্ব ক্রেডিটে বসে। আচ্ছা, তাহলে আমরা শেয়ার অধিহার যেহেতু আছে লিখব শেয়ার। আচ্ছা, আমি একটু ফাঁকা করে লিখি, হ্যাঁ। শেয়ার অধিহার হিসাব ক্রেডিট। ওকে স্যার, লিখলাম। তা অবহার আমাদের প্রশ্নে নাই, দ্যাটস ওয়াই আমরা অবহার ডেবিট লিখি নাই। অধিহার আমাদের প্রশ্নে আছে, দ্যাটস ওয়াই আমরা অধিহার ক্রেডিট লিখলাম। এইবার আমরা কি চিন্তা করব বলো তো? আমরা যা ইস্যু করেছি তার চেয়ে বেশি আবেদন পেয়েছি কিনা। যদি না পাই, নাই। আর যদি পাই, তাহলে যতটুকু বেশি পেয়েছি ওই টাকাটা ফেরত দিতে হবে। দ্যাটস ওয়াই আমাদেরকে ব্যাংক হিসাব ক্রেডিট লিখতে হবে। তো আমরা ইস্যু করেছিলাম 60,000 শেয়ার, আবেদন পেয়েছি কত? 70,000। তাহলে বলতো ইস্যুকৃত শেয়ারের চেয়ে আবেদনটা কি বেশি না কম? বেশি। তাহলে আমরা টাকা ফেরত দিব নাকি দিব না? দিব। দ্যাটস ওয়াই ব্যাংক হিসাব কি হবে? ক্রেডিট হবে। তোমাদের অনেকেই আছে, আচ্ছা আগে আমি ব্যাংক হিসাবটা ক্রেডিট লিখে নিই। ব্যাংক হিসাব ক্রেডিট। ওকে স্যার। আচ্ছা, তোমাদের অনেকেই আছে হয়তো মনে মনে ভাবতেছো, স্যার কেন আমরা ফেরত দিব? বেশি পাইছে তো ভালোই হয়েছে, রেখে দিই। বাট অ্যাকচুয়ালি এটা কোনো সিস্টেম না, এটা কোনো প্রসিজিওর না। ওকে, একটা কোম্পানি যে কয়টা শেয়ার ইস্যু করবে বাজারে, ওই কয়টা শেয়ারই সে বিক্রি করতে পারবে। এর চেয়ে একটা শেয়ারও বেশি বিক্রি করার ক্ষমতা নাই। মানে এটা প্রসিজিওর অনুযায়ী ইস্যুকৃত শেয়ারের চেয়ে বেশি শেয়ার বিক্রি করা সম্ভব না। সো তুমি চাইলেও বিক্রি করতে পারবো না, ইউ হ্যাভ টু রিপে। ওকে, আচ্ছা এরপরে আসো। তো আমরা জাবেদা তো লিখেই ফেললাম। তাহলে আমাদের বলো তো, আবেদনের টাকাকে মূলধনে ট্রান্সফার করা জাবেদাটা কি? শেয়ার আবেদন ডেবিট, শেয়ার মূলধন ক্রেডিট, শেয়ার অধিহার ক্রেডিট, ব্যাংক হিসাব ক্রেডিট। এবং আমরা কেন এই জাবেদাটা দিলাম? কারো কোনো ডাউট আছে? নো, আমরা একদম জেনে শুনে বুঝেই জাবেদাটা দিয়েছি, তাই না বলো? ওকে ফাইন। তো এখানে দেখো, আবেদন যেই টাকা প্রথম জাবেদায়, দ্বিতীয় জাবেদার আবেদন হুবহু তাই হবে। তুমি তোমার সারা জীবনে যত ম্যাথ করবা, এই প্রথম আবেদনের টাকাটাই কি করবা? দ্বিতীয় জাবেদার আবেদনে বসিয়ে দিবা। তাহলে প্রথম জাবেদার আবেদনে কত ছিল? 7,70,000। দ্বিতীয় জাবেদার আবেদনেও কত হবে? 7,70,000। ওকে স্যার, বসিয়ে দিলাম। এবার আসো, আমরা এখানে কি করব? মূলধনের টাকাটা বসাবো, তাই না? স্যার একটা বিষয় মাথায় রাখবা অলওয়েজ, সেটা হলো আমরা জাবেদার মধ্যে মূলধন বলি, আমরা আর্থিক বিবরণীর মূলধন বলি, যেখানকার মূলধন বলি, মূলধন যখনই তুমি কাউন্ট করবা, মাস্ট বি ইউ হ্যাভ টু কনসিডার দ্য ফেস ভ্যালু। ওকে, যখনই তুমি মূলধনের অ্যামাউন্ট নির্ণয় করবা, যখনই তুমি মূলধনের টাকা ক্যালকুলেট করবা, ইউ মাস্ট হ্যাভ টু ইউজ দ্য ফেস ভ্যালু। কাকে ব্যবহার করতে হবে? ফেস ভ্যালুকে। মূলধন মানেই কি? ফেস ভ্যালু। এখন আমাদের শেয়ারগুলোর দাম 10 টাকা, আমরা কি 10 টাকায় বিক্রি করেছি বলো? না। কয় টাকায়? 11 টাকায়। বাট আমি যখন মূলধন ক্যালকুলেট করব, তখন আমি কিন্তু 10 টাকাই চার্জ করব। যদি আমরা 9 টাকা করে বিক্রি করতাম, তাহলেও আমি মূলধন কয় টাকা কাউন্ট করতাম? 10 টাকা। তার মানে এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট, যে জাবেদার মধ্যে আমি যদি মূলধনের পরিমাণ নির্ণয় করতে চাই, অথবা আর্থিক বিবরণীতে আমি যদি মূলধনের পরিমাণ নির্ণয় করতে চাই, যেখানেই আমি মূলধনের পরিমাণ নির্ণয় করব, সেখানেই মাস্ট বি মূলধনের পরিমাণ নির্ণয় করার জন্য কাকে ব্যবহার করতে হবে? ফেস ভ্যালু। আমার ইস্যু মূল্য কত? ইস্যু মূল্য 11 টাকা, বাট আমি কিন্তু মূলধনের ক্ষেত্রে 11 টাকা চার্জ করতে পারবো না। আমাকে 10 টাকাই কি করতে হবে? চার্জ করতে হবে। ইভেন যদি আমার ইস্যু মূল্য অবহারে হইতো 9 টাকা হতো, তাহলেও কিন্তু আমি 9 টাকা ইউজ করতাম না, আমি 10 টাকা ইউজ করতাম। ওকে, তাহলে এটা হলো শেয়ার মূলধনের একটা বিশেষ ক্যারেক্টারিস্টিক। শেয়ার মূলধন যখনই তুমি ক্যালকুলেট করবা, মাস্ট বি ফেস ভ্যালু দিয়ে শেয়ার মূলধনটাকে ক্যালকুলেট
করতে হবে। অবহারের মূল্য বা অধিহারের মূল্য দিয়ে ক্যালকুলেট করা যাবে না, বা ইস্যু মূল্য দিয়ে ক্যালকুলেট করা যাবে না, বা আমি কত পেলাম সেটা দিয়ে ক্যালকুলেট করা যাবে না। ওকে স্যার? আচ্ছা, তাহলে বলো তো আমরা কি 70,000 শেয়ার বিক্রি করেছি? নো, আমরা আবেদন পেয়েছি 70,000, বাট আমরা কি 70,000 বিক্রি করবো? বলো না, আমরা যা ইস্যু করেছি তাই বিক্রি করব, আর বাকি যেটা বেশি পেয়েছে সেটা তো আমরা ফেরতই দিয়ে দিব, তাই না বলো? আচ্ছা, তাহলে দেখো আমি যখন শেয়ার মূলধন কাউন্ট করব, তাহলে আমরা কয়টা শেয়ার বিক্রি করব? 60,000। বা আমরা কয়টা শেয়ার বিক্রি করেছি? 60,000। প্রতিটা শেয়ারের ফেস ভ্যালু কত? 10 টাকা। তাহলে এখানে কত হয়? 6 লাখ টাকা হয়, তাই না? আচ্ছা, এবার শেয়ার অধিহারের টাকাটা আমরা ক্যালকুলেট করব। আচ্ছা, আমরা কয়টা শেয়ার বিলি করেছি? 60,000, রাইট? প্রত্যেকটা শেয়ারের জন্য আমরা কয় টাকা যেন অধিহার পেয়েছি? 1 টাকা। আমরা একটা শেয়ার বিক্রি করে 11 টাকা পেয়েছি। 11 টাকার মধ্যে 10 টাকা কি ফেস ভ্যালু, আর 1 টাকা কি অধিহার। তাহলে প্রতিটা শেয়ারের জন্য অধিহার কয় টাকা? 60,000 শেয়ারের জন্য অধিহার কত? 60,000 টাকা। ওকে, অ্যান্ড দেন আসো আমরা ব্যাংক হিসাবের অ্যামাউন্টটা বের করব। আচ্ছা, আমরা ব্যাংক হিসাবটা কেন লিখেছি? টাকা ফেরত দেওয়ার জন্য। আমরা কি 60,000 শেয়ারের টাকা ফেরত দিব? নো, আমরা আবেদন পেয়েছি কত? 70,000। 60,000 তো আমরা ইস্যু করেছি, অর্থাৎ 60,000 শেয়ার আমরা বিক্রি করবো, রাইট? আর বাকি যে 10,000 সেটা আমরা ফেরত দিব। তাহলে আমরা ফেরত দিব কয়টা শেয়ার? 10,000। আচ্ছা, আমরা যখন ফেরত দিব আমরা কি 10 টাকা করে ফেরত দিব? নো। 1 টাকা করে ফেরত দিব? নো। আমি যা পেয়েছি তাই তো ফেরত দিব। তার চেয়ে কম দিলে কি সে নেবে? আর বেশি দিলে আমাদের লস। আমরা বেশি তো জীবনও দিব না, আর কম দিলে সে নিবেও না। তার মানে আমি যা পেয়েছি আমাকে তাই ফেরত দিতে হবে। আমি যদি 9 টাকা করে পাই 9 টাকা করে ফেরত দেবো। আমি যদি 11 টাকা করে পাই 11 টাকা করে ফেরত দেবো। আমি যদি 10 টাকা করে পাই 10 টাকা করে ফেরত দেবো। তাহলে এই যে শেয়ার ফেরত দেওয়ার ক্ষেত্রে আমরা কিন্তু ফেস ভ্যালুকে কাউন্ট করব না। এখানে আবার ফেস ভ্যালু ধরো না, হ্যাঁ? ফেস ভ্যালুটা মূলধনের ক্ষেত্রে কাউন্ট হবে। বাট আমি যখন শেয়ার ফেরত দিব, যা পেয়েছি তাই ফেরত দেব। আমি সমহারে পেলে সমহারেই ফেরত দিব। আমি অবহারে পেলে অবহারেই ফেরত দেব। আমি অধিহারে পেলে অধিহারেই ফেরত দেব। আমি যদি ফেস ভ্যালু যা তা পাই ফেস ভ্যালুটাই ফেরত দিব। আমি যদি ফেস ভ্যালুর চেয়ে কম পাই ওই কমটাই ফেরত দিব। আমি ফেস ভ্যালুর চেয়ে যদি বেশি পাই বেশিটাই ফেরত দেব। তো আমরা এখানে যে 70,000 শেয়ারের আবেদন পেলাম, আমরা কি 10 টাকা করে আবেদন পেয়েছি? বলো না। আমরা কয় টাকা করে আবেদন পেয়েছি? 11 টাকা করে। তাহলে আমি এখন যে 10,000 শেয়ারের টাকা ফেরত দিব, আমি কি 10 টাকা করে ফেরত দিব? দিলে তার নেবে? নো। আমাকে কয় টাকা ফেরত দিতে হবে? 11 টাকাই ফেরত দিতে হবে। তাহলে 10,000 টাকাকে আমি গুণ দিব কত দিয়ে? 11 দিয়ে। তাহলে এখানে কত হয়? 1,10,000 টাকা। ওকে। আচ্ছা, এখানে না একটা ফরম্যাট আছে। অনেকে কি করে জানো? অনেকে ধরো আমি আবেদন ডেবিটে বসালাম, মূলধন বসালাম, অধিহার বসালাম, তো ব্যাংক আর ক্যালকুলেট করার দরকার নেই। ডেবিট ক্রেডিট সমান। তাহলে আমি ডেবিট থেকে ক্রেডিটের দুটো বাদ দিব, যা হয় তাই কি ব্যাংক। আবার অনেকে কি করে জানো? এই আবেদন বসায়, অধিহার বসায়, ব্যাংক বসায়, মূলধন আর নির্ণয় করে না। এই ডেবিট থেকে এই দুইটাকে বাদ দেয়, মূলধন পেয়ে যায়। এভাবেও করা যেতে পারে, কিন্তু আমার মনে হয় ওইভাবে করাটা মানে এটা একটা মানে কোয়াক বলে না, হাতুড়ে পদ্ধতি। তা হাতুড়ে পদ্ধতিতে আমি যাবো কেন? কনসেপ্ট ক্লিয়ার করলেই তো বেটার, তাই না বলো? তাহলে দেখো, আমরা আবেদনকে যখন মূলধনে ট্রান্সফার করব, এইখানে আবেদন যা আমাদের দ্বিতীয় জাবেদার আবেদন হুবহু তাই হয়। আচ্ছা, তাহলে দেখো, আমরা আবেদনকে যখন মূলধনে ট্রান্সফার করব, প্রথম জাবেদার আবেদনে যা দ্বিতীয় জাবেদার আবেদনে তাই হবে। ওকে, অ্যান্ড দেন আমরা মূলধনের টাকা ক্যালকুলেট করব। মূলধনের টাকা কিভাবে ক্যালকুলেট করব? আমরা যতগুলো শেয়ার বিক্রি করেছি ঠিক ততগুলো শেয়ারকে ফেস ভ্যালু দিয়ে গুণ দিব। দেন আমরা অধিহারের টাকা ক্যালকুলেট করব। অধিহারের টাকা আমরা কিভাবে ক্যালকুলেট করব? আমরা যতগুলো শেয়ার বিক্রি করেছি ঠিক ততগুলো শেয়ারকে প্রতি শেয়ারের অধিহার দিয়ে গুণ দিব। ওকে, দেন আমরা ব্যাংক হিসাবের টাকা ক্যালকুলেট করব। কিভাবে ক্যালকুলেট করব? আমরা যতগুলো শেয়ার ফেরত দিব ততগুলো শেয়ারকে প্রতি শেয়ারের জন্য যেই কয় টাকা পেয়েছি সেই কয় টাকা দিয়ে গুণ দিব। ওকে স্যার, বুঝে গেল? দেন আমরা এখানে একটা ব্যাখ্যা দিতে পারি।
আচ্ছা, এখানে একটা ব্যাখ্যা দিব আমরা। ব্যাখ্যাটা কি হবে বলো তো? স্যার ব্যাখ্যা কখনো কঠিন করবে না, বইয়ে দেখবো অনেক বড় বড় ব্যাখ্যা দিয়ে দিচ্ছে। হ্যাঁ, জাস্ট আমরা এখানে এতটুকুই লিখতে পারি যে শেয়ার আবেদনের টাকাকে শেয়ার মূলধনে স্থানান্তর করা হলো, শেষ। এতটুকু দিলে হবে। কিন্তু দেখবা বইয়ে লিখছে যে প্রতিটি শেয়ার 10 টাকা করে 60,000 শেয়ারের টাকা শেয়ার মূলধনে স্থানান্তর করা হলো, এবং প্রতিটি 1 টাকা করে 60,000 শেয়ারের টাকা শেয়ার অধিহারে স্থানান্তর করা হলো, এবং প্রতিটি 11 টাকা করে 10,000 শেয়ারের টাকা ফেরত দেওয়া হলো। এত বড় ব্যাখ্যা দরকার নেই, আই থিঙ্ক। এত বড় মানে অনেকে তো ব্যাখ্যা দেয়ই না, তবে জাবেদার মধ্যে ব্যাখ্যা দেওয়াটা কিন্তু বাধ্যতামূলক। যদি তোমাকে কোয়েশ্চেন করে জাবেদা কাকে বলে, উত্তর কি? তারিখের ক্রমানুযায়ী ডেবিট ও ক্রেডিট নির্ণয় করে সংক্ষিপ্ত ব্যাখ্যা সহকারে প্রাথমিকভাবে হিসাবের যে বইতে লিপিবদ্ধ করা হয় তাকে জাবেদা বলে। তার মানে জাবেদার সংজ্ঞার মধ্যেই কিন্তু ব্যাখ্যা কথাটা আছে। সো যদি তোমাকে বলে জাবেদা দাও, অবশ্যই তুমি ব্যাখ্যা দিবে। তো ব্যাখ্যাটা যত ছোট কনসাইজ হয় ততই ভালো, যেন বোঝা যায় অ্যাটলিস্ট। ওকে, আচ্ছা, এরপরে আসো আমরা 3 নাম্বার জাবেদা দিব। তাহলে দেখো, আমরা এই যে কোয়েশ্চেনটা পড়লাম, কোয়েশ্চেনটা পড়ে আমরা প্রথম জাবেদা দিলাম কার জন্য? এই যে 70,000 শেয়ারের আবেদন পেয়েছে তার জন্য। দ্বিতীয় জাবেদাটা দিলাম কার জন্য? এই আবেদনের টাকাটাকে আমরা মূলধনে ট্রান্সফার করেছি তার জন্য। এবার আমরা থার্ড জাবেদা দিব, তৃতীয় জাবেদা। তৃতীয় জাবেদাটা কার জন্য বলো তো? শেয়ার ইস্যুর মাধ্যমে যদি কোনো সম্পদ কেনা হয় তার জন্য। তো দেখো তো স্যার, এইখানে কি এই ধরনের কোনো কথা আছে কি না যে আমরা শেয়ার ইস্যু করে সম্পদ ক্রয় করেছি? বলো, আছে এখানে? নাই। তার মানে শেয়ারের বিনিময়ে সম্পদ কেনা হয়েছে এমন কোনো কথা এখানে উল্লেখ নাই। দ্যাটস ওয়াই আমরা তৃতীয় যে জাবেদা সেই জাবেদাটাই স্কিপ করব। ওকে স্যার, তৃতীয় জাবেদাটা আমাদের দেওয়ার দরকার নেই। অ্যান্ড লাস্ট জাবেদাটা কার জন্য বলো তো? আমরা এই যে শেয়ার ইস্যু করলাম, এই শেয়ার ইস্যু সংক্রান্ত কার্যক্রমগুলো পারফর্ম করার জন্য যদি কোনো রিলিভেন্ট কস্ট থাকে বা আনুষঙ্গিক ব্যয় থাকে, সে ব্যয়গুলোর জন্য আমাদেরকে জাবেদা দিতে হবে। ওকে, বলো তো এখানে এই ধরনের কোনো ব্যয় আছে কিনা? আচ্ছা, এখানে কি বললো? কোম্পানি অবলেখকের কমিশন বাবদ শেয়ার প্রতি 0.4 টাকা এবং ব্যাংক চার্জ বাবদ 15,000 টাকা পরিশোধ করে। ওকে স্যার, তাহলে এখানে আনুষঙ্গিক খরচ আছে না নাই? আছে। কয়টা আছে বলো তো? 2টা। একটা হলো অবলেখকের কমিশন, আরেকটা হলো কি? ব্যাংক চার্জ। তো ব্যাংক চার্জ মোট কয় টাকা? 15,000। কিন্তু অবলেখকের কমিশন এটাকে মোট দেয়া আছে? নো, শেয়ার প্রতি দেয়া আছে। এখন জানো আমরা কয়টা শেয়ারের চার্জ দিব? 70,000 শেয়ারের? নো, আমরা ইস্যু করেছি কয়টা শেয়ার, বিক্রি করেছি কয়টা শেয়ার। আমরা যতগুলো শেয়ার ইস্যু করব বা বিক্রি করব, ঠিক ওই কয়টা শেয়ারের জন্যই আমরা কমিশন দিব। ওকে, তাহলে এখন বলো তো, এই যে এখানে 2টা ব্যয় আছে, অবলেখকের কমিশন আর ব্যাংক চার্জ, এদের জন্য জাবেদা হবে নাকি হবে না? হবে। তো আমরা ব্যয়গুলোকে কি করব? ডেবিট। আর ব্যাংক হিসাবকে কি করে দিব? ক্রেডিট। তাহলে আসো আমাদের 3 নাম্বার জাবেদা। বেসিক্যালি 4 নাম্বারটা এখন 3 নাম্বার হয়ে গেল, কারণ 3 নাম্বার জাবেদা যেটা, ওটা তো আমরা স্কিপই করলাম, তাই না? আমরা তো কোনো সম্পদ কিনি নাই। তাহলে ফার্স্টে আমরা কি করব? অবলেখকের কমিশন, আর এগুলো যেহেতু খরচ ব্যয়, সো এরা ডেবিট হবে। অবলেখকের কমিশন হিসাব কি হবে স্যার? ডেবিট। অবলেখকের কমিশন হিসাব ডেবিট। আসলে আমরা একটু কমিশনটা বের করি। কয়টা শেয়ার? 60,000। স্যার তোমরা অবলেখক জানো তো কাকে বলে? এই যে আমাদের এই যে আমরা 60,000 শেয়ার বিক্রি করার জন্য বাজারে নিয়ে আসলাম, এই শেয়ারগুলো বিক্রি করে দেওয়ার দায়িত্ব যে নিল, সেই এজেন্সিটাকে বা সেই ব্যক্তিটাকে বা সেই প্রতিষ্ঠানটাকে আমরা কি বলতেছি? অবলেখক। আচ্ছা, তোমরা কি এটা জানো অবলেখক কেন আমরা নিয়োগ করি? প্রথম কথা হলো যে আমাদের শেয়ারগুলো বেচে দেওয়ার দায়িত্ব সে নিয়েছে। অবলেখককে আরেকটা নামে ডাকা যায়, সেটা হলো দায় গ্রাহক। কি বলে? যখনই আমি কোনো অবলেখক নিয়োগ করব বা আন্ডার রাইটার নিয়োগ করবো আমাদের শেয়ার বিক্রি করার জন্য, এই শেয়ারগুলো বেচে দেওয়ার বা বিক্রি করার সমস্ত দায়ভার ওই এজেন্সিকে বহন করতে হবে। ওই এজেন্সি যদি শেয়ারগুলো জনগণের কাছে বিক্রি করতে পারে, দ্যাটস গুড, ভালো। যদি বিক্রি করতে না পারে, ধরো 60,000 শেয়ার বিক্রি করার দায়িত্ব সে নিল, 40,000 শেয়ার সে জনসাধারণের কাছে বিক্রি করছে, বাকি 20,000 শেয়ার বিক্রি করতে পারে নাই, তখন তারা নিজেরা ওই শেয়ারগুলো কিনে নেবে। বুঝছো? তার মানে আমরা যদি কোনো এজেন্ট নিয়োগ করি, আন্ডার রাইটার বা দায় গ্রাহক
বা অবলেখক নিয়োগ করি, আমাদের আর মাথায় কোনো পেইন নেই। কেন পেইন নেই? এই শেয়ারগুলো জনগণ যদি কিনলো, না কিনলে ওই যে অবলেখক সে কিনে আমাদেরকে টাকা দিয়ে দিবে। বুঝছো? অর্থাৎ অবলেখক এগুলো জনগণের কাছে বিক্রি করার চেষ্টা করবে, যদি বিক্রি করতে পারে ভালো, যদি না পারে নিজের ফান্ডের টাকা দিয়ে আমাদের শেয়ারগুলো তারা কিনে নিতে বাধ্য থাকবে, বিনিময়ে তারা একটা কমিশন পাবে। ওকে, তো এই কারণে বেশিরভাগ কোম্পানি কি করে, এই অবলেখক বা আন্ডার রাইটার বা দায়গ্রাহক নিয়োগ করে তাদের ইস্যুকৃত শেয়ারগুলো বেচে দেওয়ার জন্য। ওকে স্যার? আচ্ছা, তো অবলেখকের কমিশন একটা খরচ, দ্যাটস এটা কীভাবে দেবে? অবলেখককে আমরা মানে কয়টা শেয়ারের কমিশন দিব? তাকে যেই কয়টা শেয়ার বেচার দায়িত্ব দেওয়া হয়েছে। কয়টা শেয়ারের দায়িত্ব দেওয়া হয়েছে? আমরা আবেদন পেয়েছি 70,000, বাট আমরা কিন্তু 70,000 শেয়ারের জন্য তাকে কমিশন দিব না, কারণ আমরা তো 70,000 শেয়ার বেচবো না। আমরা বিক্রি করবো কয়টা শেয়ার? 60,000। সো দায়গ্রাহক কমিশন পাবে কয়টা শেয়ারের? 60,000 শেয়ারের। ওকে, গুণ প্রতিটা শেয়ারের জন্য সে কয় টাকা কমিশন পাবে? 0.40। তাহলে কত হয় বলো? 24,000 টাকা। ওকে, অ্যান্ড দেন আমরা কি করব বলো? ব্যাংক চার্জ নামক ব্যয়টাকেও কি করব? ডেবিট করে দেব। ব্যাংক চার্জ হিসাব কি হবে? ডেবিট হবে। কয় টাকা? এখানে তো আর আমার ক্যালকুলেট করার কিছুই নাই, তো আমরা অবলেখকের কমিশন দিলাম, ব্যাংক চার্জ দিলাম, দ্যাটস ওয়াই আমাদের কি হবে? অ্যাকাউন্ট থেকে টাকা কমে যাবে। মানে আমরা এই অধ্যায়টায় নগদ কথাটাকে ইউজ করি না, নগদের পরিবর্তে আমরা ব্যাংক কথাটাকে ইউজ করি। সো ব্যাংক হিসাব ক্রেডিট কত হবে? 24 আর 15, টোটাল 39,000 টাকা। ওকে স্যার, তো আমরা এখানে একটা ব্যাখ্যা দিয়ে দিব। কি ব্যাখ্যা দেব? যেহেতু অবলেখকের কমিশন এবং ব্যাংক চার্জ পরিশোধ করা হলো, শেষ। ঠিক আছে, তাহলে বলো এখানে তোমাদের কারো কোনো ডাউট আছে যে আমরা কিভাবে জাবেদা করব? নো। তাহলে আমরা প্রথম জাবেদাটা দিয়েছি কার জন্য? আবেদন প্রার্থীর। দ্বিতীয় জাবেদাটা দিয়েছি আবেদনকে মূলধনে ট্রান্সফার করার জন্য। তৃতীয় জাবেদাটা দিয়েছি অন্যান্য ব্যয়ের জন্য। স্কিপ করেছি একটা জাবেদা, সেটা কি? শেয়ার ইস্যুর মাধ্যমে সম্পদ ক্রয়। যদি থাকতো আমরা জাবেদাটা দিতাম, যেহেতু এই ধরনের কোনো লেনদেনই নাই, দ্যাটস ওয়াই আমরা এখানে কোনো জাবেদা দেই নাই, ওই সংক্রান্ত কোনো জাবেদা দেই নাই। ওকে স্যার? আচ্ছা, আমি যখন আবেদন প্রাপ্তির জাবেদা দিব তখন আমি কি চিন্তা করব? কয়টা আবেদন পেলাম, যে কয়টা শেয়ার আবেদন পাবো ওই কয়টা শেয়ারকে গুণ দিব প্রতি শেয়ারের জন্য কয় টাকা আবেদন পেয়েছি তা দিয়ে। আমি যখন আবেদনকে মূলধনে ট্রান্সফার করব, আবেদনের টাকাটাই আমি দ্বিতীয় জাবেদার আবেদনে বসাব। ওকে, দেন আমরা যখন মূলধনের পরিমাণ নির্ণয় করব, কয়টা শেয়ার বিক্রি করলাম? 60,000। ফেস ভ্যালু কত? 10 টাকা। অর্থাৎ মূলধন নির্ণয় করার সময় অলওয়েজ ফেস ভ্যালুটাকে কাউন্ট করতে হবে। অধিহার যখন আমরা নির্ণয় করব, কয়টা শেয়ার বিক্রি করলাম? 60,000। প্রতিটা শেয়ারের অধিহার কত? 1 টাকা। 1 টাকা দিয়ে গুণ দিলাম। যখন আমরা শেয়ারগুলো ফেরত দিব, কয়টা শেয়ার ফেরত দিলাম? 10,000। যত পেয়েছি প্রতিটা শেয়ারের জন্য তত টাকাই কি করব? ফেরত দিয়ে দিই। ওকে স্যার? এরপর আমরা অবলেখকের কমিশন যখন কাউন্ট করব, কয়টা শেয়ার বিক্রি করব? 60,000। যে কয়টা শেয়ার বিক্রি করব ওই কয়টা শেয়ারের জন্য কি দিতে হবে? কমিশন দিতে হবে। এবং প্রতিটা শেয়ারের জন্য কয় টাকা কমিশন? 0.4 টাকা। আর ব্যাংক চার্জ তো ডিরেক্ট দিয়ে দিচ্ছে। ধরো ব্যাংক চার্জ যদি বলতো 0.5 টাকা, তাহলে আমরা কি করতাম? এখানে 60,000কে 0.5 দিয়ে গুণ দিতাম। ওকে স্যার? সহজ না বলো? গুড। আচ্ছা, এখন এই যে এতক্ষণ আমরা যা করলাম এটা বেসিক্যালি কি ছিল বলো তো? খ। এটা খ ছিল, জাবেদা করো। তো আমরা জাবেদা করলাম, আমি কিন্তু ক করাই নাই, তাই না? গ তো আমরা পরে করব, গ পরে শিখব। তো কতে কি বলছে বলো তো? প্রত্যয় কোম্পানি লিমিটেডের শেয়ার অধিহারের পরিমাণ ও অবলেখকের কমিশনের পরিমাণ নির্ণয় করো। দেখো স্যার, অবলেখকের কমিশনের পরিমাণ অলরেডি আমরা পেয়ে গেছি কত? তো কিভাবে পেলাম? এই যে ক্যালকুলেশন, এটা, তাই না বলো? আরেকটা কথা দেখো, শেয়ার অধিহারের পরিমাণ আমরা পেয়ে গেছি না বলো? কত? কয় টাকা, মানে ক্যালকুলেশন এটা। তো দেখো আমি খটা এই কারণেই করেছি যে ক আর আমার আলাদাভাবে মানে কষ্ট করে করার দরকার নেই, ফ্রিতেই পেয়ে যাচ্ছি, তাই না? ওই বাই ওয়ান গেট ওয়ান ফ্রির মতো। তা আমি যদি জাবেদা করি, ক অলরেডি আমরা এমনিতেই পেয়ে যাই। তারপর আমরা চাইলে এখন ক দেখাতে পারি।
আচ্ছা, তো আমরা এখন যদি ক করি, আমরা ফার্স্টে কি, ওকে ফাইন। তো এখন আমরা তাহলে কি করব, ক কি বলছে, শেয়ার অধিহারের পরিমাণ নির্ণয় করো। আচ্ছা, আমরা শেয়ার অধিহারের পরিমাণ নির্ণয় করি। শেয়ার অধিহারের পরিমাণ নির্ণয়। ওকে, প্রথমে আমরা যেটা করব, শেয়ার প্রতি অধিহারের পরিমাণ নির্ণয় করব। শেয়ার প্রতি অধিহার। আচ্ছা, শেয়ার প্রতি অধিহার কত হবে বলো তো? প্রতিটা শেয়ারের ফেস ভ্যালু কত? 10 টাকা গুণ 1% ইকুয়াল 1 টাকা। পেয়ে গেলাম। অতএব মোট অধিহার। এখন আমরা মোট অধিহার নির্ণয় করব। তাহলে মোট অধিহার কয় টাকা হবে? আমাদের মোট আমরা বিক্রি করতেছি কয়টা শেয়ার? 60,000। প্রতিটার জন্য কয় টাকা? টোটাল কত হবে? 60,000 টাকা। হয়ে গেল। ওকে স্যার। আচ্ছা, তো আমরা কর প্রথম পার্টটা করে ফেললাম। এবার বললো কি, অবলেখকের কমিশনের পরিমাণ নির্ণয় করব। তো আমরা অবলেখকের কমিশনের পরিমাণ যদি নির্ণয় করি, আচ্ছা আমরা এখানে একটা হ্যাশট্যাগ দিয়ে লিখি। হ্যাঁ, অবলেখকের কমিশনের পরিমাণ নির্ণয়। পরিমাণ নির্ণয়, অবলেখকের কমিশনের পরিমাণ নির্ণয়। ওকে, আচ্ছা প্রথমে আমরা কি করব, শেয়ার প্রতি অবলেখকের কমিশন নির্ণয় করব। ওকে, ইকুয়াল শেয়ার প্রতি কত? 0.4 টাকা। অতএব অবলেখকের মোট কমিশন, মোট কমিশন ইকুয়াল, আমরা কয়টা শেয়ার যেন বিক্রি করব? 60,000। প্রত্যেকটার জন্য 0.4 ইকুয়াল 24,000 টাকা। ওকে, জাস্ট এই জিনিসগুলোই আমরা এখানে করে দিলাম। ওকে স্যার, তো আমরা এখানে যারা আসছি, আমাদের কোনো রকম ডাউট আছে? নো। তাহলে দেখো একটা বিষয়, আমরা প্রথম লাইন পড়লাম, অনুমোদিত শেয়ার মূলধন নিয়ে অনেকগুলো কথা বলছি, বাট এটার জন্য কি কোনো জাবেদা হয়েছে বলো? না। দ্বিতীয় লাইনটা আমরা পড়লাম, ইস্যুকৃত শেয়ার নিয়ে অনেকগুলো কথা বলছি, বাট এটার জন্য কি কোনো জাবেদা হয়েছে? নো। তৃতীয় লাইনটাই কি ছিল? 70,000 শেয়ারের আবেদন পাওয়া গেল। এইখান থেকে কি হলো? জাবেদা স্টার্ট হলো। তার মানে আমি আবেদন পেয়েছি, এই কথাটার জন্য আমরা কি করব? ফার্স্ট জাবেদা দেব। এর আগে যা কিছুই বলুক আমরা ওইগুলো শুনবো, পড়বো, বুঝবো, বাট জাবেদা দিব না। ওকে, প্রথম জাবেদাটা দিব কোত্থেকে? শেয়ার আবেদন পাওয়া থেকে। এরপরে আমরা আবেদনকে কি করব? মূলধনে স্থানান্তর করব। দেন দেখব আমরা সম্পদ ক্রয় করেছি কিনা, করলে জাবেদা দিব, না করলে দিব না। দেন দেখব ব্যয় আছে কিনা, থাকলে জাবেদা দিব, না থাকলে দিব না। ওকে স্যার, তাহলে আমরা এখানে যারা আছি সবাই কি বুঝতে পারলাম? গুড। আমরা একটু দেখি। আচ্ছা, তো এই যে একটা ম্যাথ, গত ক্লাসে আমরা এই ম্যাথের জাবেদা করেছিলাম না বলো? আচ্ছা, আমরা কিন্তু এই ম্যাথটা জাবেদা করেছিলাম। তো আজকে আমরা কি করব? আজকে আমরা এই ম্যাথের আর্থিক অবস্থার বিবরণীটাকে প্রস্তুত করব। ওকে স্যার, তো চলো আমরা আর্থিক অবস্থার বিবরণীটা প্রস্তুত করে ফেলি। আচ্ছা, এখানে কিন্তু কোনো তারিখ নাই, সো আমরা তারিখ দিলাম না। যদি থাকতো 31 ডিসেম্বর 2025 এভাবে, বা 2024 এভাবে আমরা দিতাম। ওকে, নাই দেখে আমরা দিলাম না তারিখ। টাকার জন্য আমরা 3টা ঘর নিব। আচ্ছা, চাইলে এখানে 2টা ঘরও নেওয়া যেতে পারে।
স্যার আমাকে হেল্প করো প্লিজ। আচ্ছা, সম্পদ সমূহের মধ্যে আমরা কয়টা সম্পদ দেখাবো? 3টা। প্রথমে কাকে দেখাতে হবে? স্থায়ী সম্পদ। এই কোয়েশ্চেনটার দিকে তাকাও। আচ্ছা বলো তো, এখানে কি কোনো স্থায়ী সম্পদ আছে? নো, এখানে কিন্তু কোনো স্থায়ী সম্পদ নাই। যেহেতু এখানে কোনো স্থায়ী সম্পদ নাই, সো আমরা স্থায়ী সম্পদ কথাটা লিখে ডট দিতে পারি অথবা নাও লিখতে পারি। এখন লিখে ডট দিব নাকি না লিখবো? না লিখবো। আচ্ছা, লিখলাম না। ওকে, তাহলে আসো এবার আমরা কাকে বসাবো? চলতি সম্পদকে বসাবো। চলতি সম্পদ। ওকে, আচ্ছা স্যার, চলতি সম্পদে কে আসবে যেন? ব্যাংক জমা। ওকে, চলতি সম্পদে কে আসে? ব্যাংক জমা। দেখো তো আমাদের এই কোয়েশ্চেনের প্রশ্নের মধ্যে ব্যাংক জমা এটা কি দেয়া আছে বলো? ব্যাংক জমা কি দেয়া আছে আমাদের প্রশ্নে? নাই। অনেক সময় প্রশ্নের মধ্যে ব্যাংক জমা দিয়ে দেয়, বাট আমাদের আজকের এই প্রশ্নটার মধ্যে কি ব্যাংক জমা আছে? ব্যাংক জমা দেয়া নেই। তো যেহেতু আমাদের প্রশ্নের মধ্যে ব্যাংক জমা দেয়া নেই, তাহলে আমরা কি করব? আমরা ওই যে জাবেদা করেছি, ওই জাবেদার ব্যাংক জমাগুলা যেখানে ডেবিট আছে ওইটাকে যোগ করব, আর যেখানে ক্রেডিট আছে সেটাকে কি করব? বিয়োগ করব। তাহলে বলো তো আমাদের জাবেদার মধ্যে ব্যাংক জমা কয়টা ছিল? দেখো, শেয়ার আবেদনের সময় একটা ব্যাংক জমা ছিল ডেবিটে, এটাকে আমরা কি করব? যোগ করব। কয় টাকা ছিল বলো তো? বলো। আচ্ছা, আমরা এখানে ব্যাংক জমা বসাবো। ওকে, তো প্রশ্নের মধ্যে কি ব্যাংক জমা দেয়া আছে? না। তো প্রশ্নের মধ্যে ব্যাংক জমা দেয়া থাকলে আমরা সেটা বসিয়ে দিব। আর যদি প্রশ্নের মধ্যে ব্যাংক জমা না থাকে, তাহলে আমরা যে জাবেদা করেছি খতে, এই জাবেদার মধ্যে যেই ব্যাংকগুলো ডেবিটে আছে সেগুলোকে আমরা যোগ আকারে বসাবো, আর যে ব্যাংকগুলো ক্রেডিটে আছে সেগুলোকে আমরা বিয়োগ আকারে বসাবো। তাহলে বলো, খতে আমরা জাবেদা করেছি না? আচ্ছা, খতে যে জাবেদা করেছি ওইখানে কয়টা ব্যাংক জমা আছে বলো তো? 2টা আছে না 3টা আছে? 3টা ব্যাংক জমা দেয়া আছে। ভাই এইরকম ছাগল হলে এটা অফ করা উচিত। আবেদনে একটা যে আছে না, আবেদনকে মূলধন ট্রান্সফারের সময় ব্যাংক আছে না, আর অন্যান্য ব্যয় কি মাথায় যাবে? গাধা গোধাগার। দেখ, এই দেখো, আমি গ্রুপে দিয়ে দিছি, দেখো। একটা ব্যাংক কোথায় আছে দেখো, এই তাদের দেখো, সবাই বের করো। প্রথম ব্যাংকটা কোথায় আছে? ওই যে আবেদনে ব্যাংক আছে না, আবেদনে ব্যাংক আছে কোথায়? ডেবিটে। এটা কি হবে? আচ্ছা, আবেদনকে মূলধনে ট্রান্সফার করার সময় ব্যাংক আছে না নাই? কোথায় আছে? ক্রেডিটে। এটা কি হবে? বিয়োগ হবে। 1,10,000 টাকা। আর অন্যান্য ব্যয় যে হয়েছে আনুষঙ্গিক ব্যয়, ওইখানে ব্যাংক কোথায় আছে? ক্রেডিটে। কত আছে? 39,000 টাকা। এটা কি হবে? বিয়োগ হবে। তাহলে বলো ব্যাংক কয়টা আছে? 3টা। ডেবিট একটা কি? ডেবিট। আর 2টা কি? ক্রেডিট। তাহলে যেটা ডেবিট ওইটা কি হবে? যোগ। আর যে 2টা ক্রেডিট কি হবে? বিয়োগ। আচ্ছা, তাহলে ডেবিটে আছে কত? 7,70,000। আমি যখন প্রশ্ন করবো উত্তর দিবা। এটা একদম সিলি ম্যাটার। আচ্ছা, ওকে, আমরা স্টার্ট করি। দেখো, আচ্ছা, আমরা আর্থিক অবস্থার বিবরণীতে অ্যাট ফার্স্ট কি করব? সম্পদের পার্ট। ওকে, আচ্ছা, সম্পদের প্রথমে কি আসে বলো তো? স্থায়ী সম্পদ আসে। তো আমাদের এই অঙ্কের মধ্যে কোথাও কি বলা হয়েছে যে আমরা স্থায়ী সম্পদ কিনেছি? নো, কোথাও বলে নাই। তার মানে আমাদের এই প্রশ্নে কোনো স্থায়ী সম্পদ নাই। দ্যাটস ওয়াই আমরা স্থায়ী সম্পদ এই পার্টটা করব না। ওকে, দেন দ্বিতীয় পার্ট কি? সম্পদের চলতি সম্পদ, রাইট? আচ্ছা, চলতি সম্পদ এটা মাস্ট বি থাকবে এবং এই পার্টটা করতেই হবে। ওকে, তো আমরা চলতি সম্পদের মধ্যে কাকে যেন আনবো? ব্যাংক জমাকে আনবো। ওকে, তো অনেক সময় কোয়েশ্চেনের মধ্যে ব্যাংক জমাটা দিয়ে দেয়, যেটা দিয়ে দিবে আমরা ওই ব্যাংক জমাটা এনে এখানে বসিয়ে দেব। বাট আমাদের দুর্ভাগ্য যে আমাদের এই কোয়েশ্চেনের মধ্যে ব্যাংক জমাটা দেয় নাই।
দিয়েছে বলো না। যদি ব্যাংক জমাটা না দেয় তখন আমরা কি করব? এই যে খতে আমরা জাবেদা করেছি, এই জাবেদার মধ্যে ব্যাংক জমা বা ব্যাংক হিসাব যদি ডেবিটে থাকে সেটাকে আমরা যোগ করব, আর যদি ক্রেডিটে থাকে সেটাকে আমরা বিয়োগ করব। ওকে, তাহলে বলো আমরা কি খ করেছি না করি নাই? করেছি, আমরা খ করেছি, অর্থাৎ এই ইনফরমেশনগুলোর উপর ভিত্তি করে আমরা খতে জাবেদা করেছি। তো আমরা যে জাবেদা করেছি, জাবেদার মধ্যে ব্যাংক জমা কথাটা আছে নাকি নাই? আছে। কয়বার আছে? 3 বার আছে। যখন আমরা আবেদন পেয়েছি তখন ব্যাংক জমা আছে কোথায়? ডেবিটে। কত টাকা? 7,70,000 টাকা। তো যেহেতু আবেদনের সময় ব্যাংক জমাটা ডেবিটে আছে, সেটা কি হবে বলো তো? যোগ হবে। তাহলে আমরা প্রথমে 7,70,000 টাকা ডেবিটের ব্যাংক জমাটা লিখলাম কি আকারে? যোগ আকারে। এবার আসো, আবেদনের টাকাকে আমরা যখন মূলধনে ট্রান্সফার করলাম, এই আবেদনকে মূলধনে ট্রান্সফার করার জাবেদার মধ্যে ব্যাংক জমা আছে না নাই? আছে। কোথায় আছে? ক্রেডিটে আছে। তাহলে বলো তো ক্রেডিটের ব্যাংক জমা কি যোগ হবে না বিয়োগ হবে? বিয়োগ হবে। গুড, তাহলে আমরা ক্রেডিটের ব্যাংক জমাটা এখানে বিয়োগ আকারে লিখবো। কয় টাকা? 1,10,000 টাকা। অ্যান্ড দেন আনুষঙ্গিক যে ব্যয় হলো আমাদের অবলেখকের কমিশন আর হচ্ছে ব্যাংক চার্জ, এই বাবদ যে ব্যয় হয়েছে, ওই জাবেদাটার মধ্যে ব্যাংক জমা আছে না নাই? আছে। কোথায় আছে? ক্রেডিটে আছে। তাহলে বলো তো এটা যোগ হবে না বিয়োগ হবে? বিয়োগ হবে। কয় টাকা? 39,000 টাকা। তাহলে 39,000 টাকা আমরা বিয়োগ আকারে লিখলাম। ওকে, এখন এগুলোকে যদি আমরা যোগ করি, যেমন 7,70,000 যোগ হবে, এটা বিয়োগ হবে, এটা বিয়োগ হবে, ইকুয়াল করলে 6,21,000 টাকা আমরা কি করব? মেইন কলামে বসিয়ে দেব। ওকে, বুঝা গেল? আচ্ছা, চলতি সম্পদে কি আর কেউ আসবে? নো। আচ্ছা, চলতি সম্পদের টোটাল কয়টা? 3টা। প্রথমে কি? স্থায়ী সম্পদ নাই, তাই লিখি নাই। দ্বিতীয়টা কি? চলতি সম্পদ, ব্যাংক জমাটা লিখতে হবে। তৃতীয়টা কি? অলিক সম্পদ। অলিক সম্পদে আমরা কি লিখব? অন্যান্য ব্যয়, অবহার, এগুলো আমাদের প্রশ্নে আছে না নাই? অবহার নাই, বাট অন্যান্য ব্যয় আছে না? তাহলে আমি তৃতীয় পার্টটা লিখবো নাকি লিখবো না? লিখবো। তারপরে আমার কিন্তু সম্পদ এখানে শেষ না, আরও একটা পার্ট আমাকে লিখতে হবে। ওই পার্টটার নাম কি? অলিক সম্পদ বা অসমন্বিত ব্যয়। অনেকে অলিক সম্পদ লিখে, অনেকে অসমন্বিত ব্যয় লিখে। চলো আমরা অসমন্বিত ব্যয় লিখি। ওকে, আচ্ছা, 2 অসমন্বিত ব্যয় সমূহ। অসমন্বিত ব্যয় সমূহ। ওকে, তো অসমন্বিত ব্যয় সমূহের মধ্যে কয়টা ব্যয় আসতেছে? 2টা। একটা হলো কি? অবলেখকের কমিশন, আরেকটা কি? ব্যাংক চার্জ। ওকে, অবলেখকের কমিশন। আচ্ছা, আমরা জাবেদার মধ্যে অবলেখকের কমিশন লিখেছিলাম। কয় টাকা লিখেছিলাম একটু বলো আমাকে প্লিজ। আরেকটা হবে ব্যাংক চার্জ। ব্যাংক চার্জ তো ডিরেক্ট দেয়া আছে 15,000 টাকা, আর অবলেখকের কমিশন লিখেছিলাম 24,000 টাকা। এই দুইটার যোগফল কত হয়? 39,000 টাকা। ওকে, এটা হলো মোট অসমন্বিত ব্যয়। বলতো সম্পদে আর কেউ আসবে? নো, আর আসার মতো কেউ নাই। তাহলে প্রথমটা কি ছিল? স্থায়ী সম্পদ নাই, তাই লিখি নাই। দ্বিতীয়টা কি? চলতি সম্পদ। এখানে কে আসবে? ব্যাংক জমা। ডেবিটগুলো যোগ, ক্রেডিটগুলো বিয়োগ। এরপরেরটা কি? অসমন্বিত ব্যয়। এখানে কি আসবে? আনুষঙ্গিক ব্যয় আসবে, বসালাম। আর কে আসবে? অবহার। অবহার তো নাই, তো ওটা বসাইনি। ওকে, এবার আমরা যদি এগুলোকে যোগ করি তাহলে কত হয় বলো তো স্যার? 6,60,000 টাকা হয়। ওকে, ক্লোজ। এটা হলো মোট সম্পদ। মোট সম্পদ হয়ে গেল। ওকে স্যার, তোমরা কি সবাই বুঝতে পেরেছো? তাহলে শেয়ার ইস্যু অধ্যায়ের আর্থিক অবস্থার বিবরণী সম্পদের পার্টটা খুবই সহজ না বলো? গুড। এবার আমরা দ্বিতীয় পার্টটা করব। সেটা কি? শেয়ার হোল্ডারদের মূলধন, তাই না? বা শেয়ার হোল্ডারদের সত্ত্ব, আমরা যেটাই বলি।
শেয়ার হোল্ডারদের সত্ত্ব এই কথাটাও বলা যায়। তো শেয়ার হোল্ডারদের সত্ত্বে আমরা অ্যাট ফার্স্ট কাকে বসাবো? প্লিজ হেল্প করো, আমার সাথে কোঅপারেট করো, পরে লিখো। প্রথম পার্টটা কি বলো তো স্যার? অনুমোদিত শেয়ার মূলধন। প্লিজ আমার সাথে কোঅপারেট করো এবং আমাকে একটু হেল্প করো। আচ্ছা, তাহলে প্রথম পার্টটা হলো অনুমোদিত শেয়ার মূলধন। আচ্ছা, আমাদের প্রশ্নে অনুমোদিত শেয়ার সংখ্যা কত? 1 লাখ। প্রত্যেকটার মূল্য কত মনে আছে? আমরা কিন্তু 11 টাকায় বিক্রি করেছিলাম, বাট আমরা কি 11 টাকা কাউন্ট করব না? শেয়ার মূলধনের ক্ষেত্রে অলওয়েজ ফেস ভ্যালুটাকেই কাউন্ট করতে হয়। তাহলে 1 লাখ শেয়ার, প্রতিটা 10 টাকা করে, মোট কয় টাকা? 10 লাখ টাকা। এই জিনিসটাই আমরা এখানে বসাবো। কিভাবে বসাবো দেখো, প্রতিটি শেয়ার 10 টাকা করে 1 লক্ষ শেয়ার। আচ্ছা, আমি এই ঘরটা বাদ দিয়ে দিই, হ্যাঁ, এই ঘরটার কোনো কাজই নেই, তার মানে 2টা ঘর হলে যথেষ্ট। 10 টাকা করে 1 লাখ শেয়ার। ওকে স্যার, প্রতিটি শেয়ার 10 টাকা করে, মোট 1 লাখ শেয়ার হচ্ছে অনুমোদিত শেয়ার, রাইট? তাহলে কত হয় স্যার বলো? 10 লাখ টাকা হয়, রাইট? এবার আমরা একটা দাগ দিয়ে এটাকে ক্লোজ করে দেবো, জাস্ট একটা দাগ দিব, হ্যাঁ, 2টা দাগ দেওয়া যাবে না। এবার আসো 2, অনুমোদিত শেয়ার মূলধন গেল। দেন আমরা কি দেখাবো? ইস্যুকৃত ও বিলিকৃত শেয়ার মূলধন। তাহলে আমাদের দ্বিতীয়টা হলো ইস্যুকৃত ও বিলিকৃত শেয়ার মূলধন। ওকে স্যার, ইস্যুকৃত ও বিলিকৃত শেয়ার মূলধন। আচ্ছা স্যার বলো তো, আমরা কয়টা শেয়ার ইস্যু করেছি? 60,000। আবেদন পেয়েছিলাম 70,000। আমরা কি 70,000 শেয়ার বিক্রি করেছি? না, আমরা 10,000 ফেরত দিয়েছি। বিক্রি করেছি কত? 60,000। তাহলে আমাদের ইস্যুকৃত কত? 60,000। বিলিকৃতও কত? 60,000। তাহলে 2টা সেম। এবং প্রত্যেকটা শেয়ারের মূল্য আমরা পেয়েছিলাম 11 টাকা করে, বাট আমরা কি 11 টাকা কাউন্ট করব না, যেহেতু এটা শেয়ার মূলধন, দ্যাটস ওয়াই আমরা কাউন্ট করব 10 টাকা করে। ওকে, তাহলে আমরা এখানে সেম কথাটাই লিখব, প্রতিটি শেয়ার 10 টাকা করে, কতগুলো শেয়ার? 60,000 শেয়ার। ওকে স্যার, তাহলে কত হয়? 10 গুণ 60,000 ইকুয়াল 6 লাখ। এটাকেও আমরা একটা দাগ দিয়ে ক্লোজ করে দিব। ওকে, এবার আমরা 3 নাম্বারটা করব। এটা হলো কি স্যার? আদায়কৃত শেয়ার মূলধন। ওকে, আদায়কৃত শেয়ার মূলধন। আচ্ছা, আদায়কৃত শেয়ার মূলধন, আমরা বিক্রি করেছি কয়টা শেয়ার? 60,000। আমরা টাকাও পেয়েছি কয়টা শেয়ারের? 60,000। তাহলে আমার ইস্যুকৃত যা, বিলিকৃত তাই, আদায়কৃতটাও কি তাই। তিনটা একই সাথে লেখা যেত, তাই না? আচ্ছা যাক, আমরা একটু আলাদা করে লিখলেই ভালো। ওকে, অনেকে হয়তো তিনটা একসাথেই লিখে দেয়, ইস্যুকৃত, বিলিকৃত ও আদায়কৃত শেয়ার মূলধন একসাথেই লিখে দেয়। লিখলে কিন্তু রাইট, কাটা যাবে না, বাট আমার মতে একটু আলাদা করাটাই বেটার। আচ্ছা, আদায়কৃত শেয়ার মূলধন, তাহলে আমরা সেম কথাটাই লিখব, প্রতিটি শেয়ার 10 টাকা করে, প্রতিটি শেয়ার 10 টাকা করে 60,000 শেয়ার। ওকে, আচ্ছা এই টাকাটা আমরা এইখানে বসাবো না, এই টাকাটা আমরা এইখানে বসাই। হ্যাঁ, কত স্যার? 60,000। ওকে, অ্যান্ড দেন আমরা 4 নাম্বারে কি করব বলো তো? 4 নাম্বারে আমরা কি করব? সঞ্চিতি ও উদ্বৃত্ত দেখাবো। কি দেখাবো? সঞ্চিতি ও উদ্বৃত্ত। তো আমরা এখানে লিখি সঞ্চিতি ও উদ্বৃত্ত। ওকে, সঞ্চিতি ও উদ্বৃত্ত। এই সঞ্চিতি ও উদ্বৃত্তের মধ্যে শুধু একটা জিনিসই আসে, সেটা কি? শেয়ার অধিহার।
তো আমাদের প্রশ্নের মধ্যে শেয়ার অধিহার আছে না নাই? আছে, শেয়ার অধিহার আছে। এবং আমরা কতে শেয়ার অধিহারের পরিমাণ বের করেছিলাম। একটা শেয়ারের জন্য কয় টাকা? 1 টাকা। একটা শেয়ারের জন্য 1 টাকা। আর আমরা শেয়ার বিক্রি করেছি কয়টা? 60,000। তাহলে আমাদের টোটাল শেয়ার অধিহার 60,000 টাকা। ওকে, ঠিক আছে। তাহলে আমরা এখানে লিখব শেয়ার অধিহার। শেয়ার অধিহার, ওকে, কত স্যার? 60,000 টাকা। ওকে, এবার আমরা কি করব? এই দুটাকে যোগ করব। তো যোগ করলে কত হয়? সরি, এখানে তো 6 লাখ আর এখানে 60,000, তাহলে 6,60,000 টাকা। ওকে স্যার, এবং এটাকে আমরা ক্লোজ করে দিব দুইটা দাগ টেনে। ওকে, এই টাকাটার নাম কি হবে বলতো? শেয়ার হোল্ডারদের মোট সত্ত্ব বা শেয়ার হোল্ডারদের মোট মূলধন। ওকে, আমরা এখানে লিখতে পারি শেয়ার হোল্ডারদের মোট মূলধন। ওকে স্যার, বুঝেছো সবাই? আচ্ছা, এটা কি মোটেও কঠিন কিছু ছিল? অনেক ইজি, তাই না? এখন পরীক্ষায় আসলে পারা যাবে না? 10-এ 10? আচ্ছা, ঠিক আছে। তো বেসিক্যালি অ্যাকাউন্টিং কিন্তু অনেক ইজি। হ্যাঁ, প্রবলেমটা হলো কি যে আমাদের বেশিরভাগ স্টুডেন্ট এরা মনে করে আমি স্যারের কাছে যাব, স্যার একটা দোয়া পড়ে আমাকে ফু দিবে আর আমি সব পেরে যাব। ওকে, বাট এটা কি পসিবল বলো? না। এই যে আমরা গত ক্লাসে কি করেছিলাম বলো তো? জাবেদা। আজকে কি করলাম? আর্থিক অবস্থার বিবরণ। তো কিভাবে জাবেদা করতে হয়, কিভাবে আর্থিক অবস্থার বিবরণী করতে হয়, এই ইনফরমেশনগুলো আমরা অ্যাট ফার্স্ট জেনেছি। ওই অনুযায়ী প্রশ্ন পড়ে পড়ে আমরা জাবেদা করে ফেললাম, আমরা আর্থিক অবস্থার বিবরণী করে ফেললাম। কোনো কিছু বুঝতে কি প্রবলেম হয়েছে বলো? না। এখন যারা ওই বেসিক আলোচনাগুলো শুনতে চাও না, বোরিং ফিল করো, তারা কিভাবে এই ম্যাথ বুঝবা বলো তো? হয়তো বা জাদু মন্ত্র করে তোমাকে আমি বুঝাতে পারি, বাট বিলিভ মি, সেটা হবে তোমার চোখ বন্ধ করে হাতি দেখানোর মতো। আমি যদি তোমার চোখ বেঁধে হাতির সামনে নিয়ে যাই, তোমার কাছে মনে হবে হাতি হচ্ছে একটা পাহাড়ের মতো, হাতি হচ্ছে একটা খাম্বার মতো, হাতি হচ্ছে একটা সাপের মতো। বাট আসলে কি হাতি পাহাড়ের মতো, হাতি খাম্বার মতো, হাতি সাপের মতো, হাতি কুলার মতো, নাকি হাতি হাতির মতো? তো হাতি কেমন এটা যদি দেখতে চাও, হাতিকে হাতির মতো করে দেখতে হবে, রাইট? চোখ খুলে দেখতে হবে। তো এই বেসিক ক্লাসগুলো যখন তুমি করবা, তখন টিচার যেমন খুশি তেমন কোয়েশ্চেন করবে, তাতে তোমার কিছুই যায় আসে। তাহলে আজকে আমরা আরেকটা ম্যাথ সলভ করতে যাচ্ছি। আমাদের আজকের যে ম্যাথটা আমরা সলভ করব, এই ম্যাথটা হলো হাসনা হেনা লিমিটেডের। অর্থাৎ কোম্পানির নাম কি? হাসনা হেনা লিমিটেড। অ্যাট ফার্স্ট চলো আমরা ম্যাথটা খুব ভালো করে পড়ি। কি কি ইনফরমেশন দিয়েছে এখানে আমরা একটু দেখি। হ্যাঁ, হাসনা হেনা লিমিটেড প্রতি শেয়ার 100 টাকা মূল্যে মোট 20 লাখ টাকার অনুমোদিত শেয়ার মূলধন নিয়ে নিবন্ধিত হয়। আচ্ছা, এখানে দেখো একটা ইনফরমেশন দেয়া আছে, একটা ইনফরমেশন মিসিং দেয়া আছে। সেটা কি? যে আমাদের অনুমোদিত শেয়ার মূলধনের পরিমাণ দিয়ে দিচ্ছে কত? 20 লাখ। প্রতিটা শেয়ারের মূল্য দিচ্ছে কত? 100। কিন্তু আমাদের অনুমোদিত শেয়ার সংখ্যা কত সেটা কি দিচ্ছে? নো। তাহলে এটা কি বের করা যাবে না বলো? যাবে। তাহলে আমরা অনুমোদিত, এটা ওকে, তো আমরা এখন কি করব? অনুমোদিত শেয়ার সংখ্যাটা নির্ণয় করব। অনুমোদিত শেয়ার সংখ্যা, ওকে, অনুমোদিত শেয়ার সংখ্যা এটা নির্ণয় করব ইকুয়াল। অনুমোদিত শেয়ার সংখ্যাটা কিভাবে পাওয়া যায়? অনুমোদিত শেয়ার মূলধন যেটা আমাদের প্রশ্নে দেয়া আছে, এই অনুমোদিত শেয়ার মূলধনকে আমরা কি করব? অভিহিত মূল্য দিয়ে ভাগ করব। অভিহিত মূল্য, শেয়ার প্রতি অভিহিত মূল্য দিয়ে ভাগ করব। তাহলে আমাদের কোয়েশ্চেনে অনুমোদিত শেয়ার মূলধনের পরিমাণ কত দেয়া আছে? 20 লাখ টাকা দেয়া আছে। ওকে, এটাকে আমরা ভাগ দিব প্রতি শেয়ারের অভিহিত মূল্য দিয়ে। তাহলে কত হয়? 20,000 শেয়ার। ওকে, তো আমরা 20,000 শেয়ার পেয়ে গেলাম।
আচ্ছা, এই 20,000 শেয়ার কি স্যার? অনুমোদিত শেয়ার সংখ্যা। ওকে, আচ্ছা বলো তো এই কথাগুলোর জন্য আমরা কি জাবেদা দিব? না, দিব না। দেন কি বলবো? কোম্পানি তার 60% শেয়ার জনসাধারণের নিকট বিক্রয়ের উদ্দেশ্যে 10% অবহারে ইস্যু করে। আচ্ছা, এখানে দুইটা কথা দেয়া আছে। প্রথম কথাটা হলো এই যে কোম্পানির অনুমোদিত শেয়ার 20,000, কোম্পানি এই 20,000 পুরোটা বিক্রি করবে না বা ইস্যু করবে না। কোম্পানি ইস্যু করবে বা বিক্রি করবে কত পার্সেন্ট? 60%। তাহলে কোম্পানি কতগুলো শেয়ার ইস্যু করলো আগে সেটা আমরা বের করি। তাহলে ইস্যুকৃত শেয়ার সংখ্যা, ইস্যুকৃত শেয়ার সংখ্যা, আমরা এট ফার্স্ট ইস্যুকৃত শেয়ার সংখ্যাটা বের করব। তো ইস্যুকৃত শেয়ার সংখ্যা কত হবে? আমাদের অনুমোদিত শেয়ার সংখ্যা কত? 20,000। এই 20,000-এর কত পার্সেন্ট? 60% ইকুয়াল 12,000 শেয়ার। ওকে, আমরা বুঝতে পারলাম আমরা কয়টা শেয়ার বিক্রি করব? 12,000 শেয়ার। কয়টা শেয়ার বেচার জন্য বাজারে নিয়ে আসলাম? 12,000 শেয়ার। ওকে, অনেকে এই পার্সেন্টগুলো দেখলে ঘাবড়ে যায়, ঘাবড়ে যাওয়ার কিছুই নেই। আচ্ছা স্যার, আমাদের প্রতিটা শেয়ারের ফেস ভ্যালু কয় টাকা দেয়া আছে? 100 টাকা, রাইট? কিন্তু আমরা যে বাজারে শেয়ার নিয়ে আসলাম বিক্রি করার জন্য 12,000 শেয়ার, আমরা কি শেয়ারগুলো ফেস ভ্যালু যা সে দামে বিক্রি করব? বলো, সমহারে বিক্রি করব? না, আমরা কিভাবে বিক্রি করব? 10% অবহারে। কিভাবে? 10% অবহারে। অর্থাৎ প্রতিটা শেয়ারের দাম যা আমরা তার চেয়ে 10% কম দামে শেয়ারগুলো বিক্রি করব। তাহলে আসো আমরা একটা কাজ করি, শেয়ার প্রতি অবহার নির্ণয় করি। শেয়ার প্রতি অবহার। ওকে, তাহলে প্রতিটা শেয়ারের ফেস ভ্যালু কত? 100 টাকা। 100 টাকার কয় পার্সেন্ট অবহার? 10%। সমান সমান কয় টাকা? 10 টাকা। তার প্রতিটা শেয়ারের জন্য আমরা 10 টাকা কম নিব, তাই না? তাহলে বলো তো স্যার, প্রতিটা শেয়ারের জন্য আমরা কয় টাকা পাবো? 90 টাকা পাবো। যারা আবেদন করবে তারা কি প্রতিটা শেয়ারের জন্য 100 টাকা দিবে? নো, আমাদেরকে কয় টাকা দিবে? 90 টাকা দিবে, তাই না? এগুলো কি কঠিন কিছু? মোটেও না। আচ্ছা, এগুলো আমি কেন লিখতেছি? এগুলো আর কি ম্যাথটা করতে যেন সহজ হয়। ওকে, আচ্ছা এবার দেখো কি বললো, 10% অতিরিক্ত আবেদন পাওয়া যায়। তো আমরা তো ইস্যু করলাম বাজারে কত পার্সেন্ট শেয়ার ইস্যু করলাম? 60%। কার 60% বলছে? বলে নাই। আচ্ছা, বলুক বা না বলুক, এই পার্সেন্ট বুঝতে হবে অনুমোদিত শেয়ারের। কারেক্ট? তাহলে আমাদের অনুমোদিত শেয়ার কত ছিল? 20,000। এটা 60%-এ কত? 12,000। তার মানে আমরা বাজারে শেয়ার ইস্যু করলাম কত? আমরা কি 12,000 শেয়ারের আবেদন পেয়েছি? নো, আমরা 10% বেশি পেয়েছি। 10%? তাহলে আমি বাজারে নিয়ে এসেছি কত? 12,000। এই 12,000-এর আবেদন তো আমি পেয়েছি, প্লাস এক্সট্রা 10% শেয়ারের আবেদন পেয়েছি। এই যে 10% এক্সট্রা পেলাম, এই এক্সট্রা 10% কি 20,000-এর? বলো। নো, ওই এক্সট্রা 10% হলো কার? 12,000। অর্থাৎ ইস্যুকৃত শেয়ার যা তার 10% অতিরিক্ত আবেদন পাওয়া গেছে। তো আমরা যখন আবেদন এক্সট্রা পাই, কার উপর এক্সট্রা পাই? ইস্যুকৃতর উপর। আমরা যখন ইস্যু করি, কার উপর ইস্যু করি? অনুমোদিতর উপর। ওকে স্যার, এই বিষয়গুলো কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে আবেদন প্রাপ্তি দেখো, আবেদন প্রাপ্তি। আচ্ছা, আমরা আবেদন পেয়েছি, কয়টা শেয়ারের আবেদন পেয়েছি দেখো তো? 12,000 শেয়ারের ইস্যু করলাম, এটার আবেদন তো পেয়েছি, প্লাস এই 12,000-এর চেয়ে আরো 10% বেশি আবেদন পেয়েছি। তো 12,000-এর 10%-এ কত হয়? 1200। আর এখানে হলো 12,000, তাহলে 12,000 প্লাস 1200 ইকুয়াল 200। আমরা 13,200 শেয়ারের আবেদন পেয়েছি। বুঝা গেল? ওকে, এরপরে কি বললো? জনসাধারণের নিকট বিক্রি করে। আচ্ছা, তো আমরা আবেদন যদি বেশি পাই, বলো তো, আমরা বিক্রি করতে চাই 12,000 শেয়ার, আমরা আবেদন পেয়েছি কত? 13,200। এখন আমরা কি জনগণের কাছে 13,200 শেয়ার বিক্রি করব? না, আমরা যে কয়টা শেয়ার ইস্যু করেছি ওই কয়টাই বিক্রি করব, বাকিগুলো আমরা কি করব? ফেরত দিব। ওই কথাটাই বলছে যে ইস্যুকৃত শেয়ারের 100% জনসাধারণের নিকট বিলি করা হলো। অর্থাৎ আমরা বিলি করা মানে বিক্রি করা, জনগণের কাছে বিক্রি করলাম কয়টা শেয়ার? ওই যা ইস্যু করেছি তাই, 12,000। আর তাহলে বাকিগুলো কি করলাম? এটা বলুক বা না বলুক আমরা ফেরত দিলাম।
যদিও এখানে বলে নাই ফেরত দেওয়া হলো, বাট আমাদের বুঝে নিতে হবে আমরা কি করেছি, ফেরত দিয়েছি। আচ্ছা, এরপরে বললো কোম্পানি তার অবলেখক আরিফিন অ্যান্ড কোংকে 2% কমিশন প্রদান করে। আচ্ছা, আমরা হচ্ছে কি হাসনা হেনা কোম্পানি, তো আমরা আমাদের শেয়ার বেচে দেওয়ার দায়িত্ব কার উপর ন্যস্ত করেছি, আরিফিন অ্যান্ড কোং। আরিফিন অ্যান্ড কোং হচ্ছে আমাদের অবলেখক, আন্ডাররাইটার বা দায়গ্রাহক। তো সেই কাজটা কি ফ্রিতে করবে না, তাকে আমরা কয় % কমিশন দেব? এখন দেখো যে আমরা তাকে কমিশন দেব কত %? এই যে 2%, এই 2%টা কার উপর? ফেস ভ্যালু। তাহলে 100 টাকার 2% কয় টাকা হয়? এই 2 টাকা হলো কয়টা শেয়ারের জন্য? একটা শেয়ারের জন্য। আমরা বিক্রি করব কয়টা শেয়ার? 12,000। তাহলে আমরা কি এখন মোট কমিশন বের করতে পারবো? পারবো। তাহলে দেখো অবলেখকের মোট কমিশন, দেখো অবলেখকের মোট কমিশন এই যে 100 টাকা ফেস ভ্যালু, এটার উপর কয় %? 2%। তার মানে আমি কয়টা শেয়ারের কমিশন পেলাম? একটা। আর আমরা বিক্রি করব কয়টা শেয়ার? 12,000। তাহলে 2 গুণ 12,000 ইকুয়াল কত হয়? 24,000 টাকা। তার মানে আমি অবলেখকের কমিশন পেয়ে গেলাম কত? 24,000 টাকা। ওকে, আচ্ছা এটা তো শেয়ার প্রতি অবহার 10 টাকা, তাই না? আচ্ছা আমরা যদি বলি মোট অবহার কত, এই যে শেয়ার প্রতি অবহার 10 টাকা, এই 10 টাকাকে আমি গুণ দিব কত দিয়ে? 12,000 দিয়ে। আমরা কয়টা শেয়ার বিক্রি করব? 12,000। তাহলে 10 টাকাকে আমি যদি 12,000 দিয়ে গুণ দিই তাহলে কত হবে? 1,20,000। এই 1,20,000 হবে কি মোট অবহার। এটা হলো শেয়ার প্রতি অবহার। এখান থেকে আমরা চাইলে কি করতে পারি? মোট অবহার বের করে নিতে পারি। ওকে স্যার? আচ্ছা, তো এই ইনফরমেশনগুলো আমরা লিখলাম কোত্থেকে পেলাম বলো তো? এই প্রশ্ন অ্যানালাইসিস করে, তাই না? তাহলে আমাদের প্রথম কাজ কি? প্রশ্নটাকে পড়া। প্রশ্নটাকে পড়লে আমরা বেশ কিছু ইনফরমেশন পেয়ে যাব। আরও একটা ইনফরমেশন এখানে দেয়া আছে। এছাড়াও কোম্পানি 12% অবহারে 5,000 শেয়ার ইস্যুর মাধ্যমে রকল্যান্ড লিমিটেডের নিকট থেকে একটি জমি ক্রয় করে। তারপরে আমরা একটা জমি ক্রয় করেছি। তো জমি যে আমরা ক্রয় করেছি, জমি ক্রয় করেছি কিসের মাধ্যমে? 5,000 শেয়ারের মাধ্যমে। ওকে, আর শেয়ারগুলো আমরা কি মানে সমহারে দিয়েছি? নো, শেয়ারগুলো দিয়েছে কিভাবে? অবহারে দিয়েছে। তার মানে আমার এখানে কয় রকমের অবহার আছে? 2 রকমের অবহার আছে। শেয়ার যখন আমি ইস্যু করেছি জনগণের নিকট তখন অবহার আছে, আবার আমি জমি কেনার জন্য যখন শেয়ার ইস্যু করলাম তখনও কি আছে? অবহার আছে। ওইখানে অবহার কয় % ছিল? এইখানে অবহার কয় %? 12%। তাহলে জমির অবহার। আচ্ছা, এটা শেয়ার প্রতি অবহার তো এই টাকা, তাই না? তো এখানে আমরা যদি চাই শেয়ার, আচ্ছা এটা আমি পরে করি, এটা হলো শেয়ার প্রতি অবহার। ইস্যুকৃত এটা লেখা যেতে পারে, ইস্যুকৃত শেয়ার প্রতি মোট অবহার। আর এখানে আমরা এখন যদি লিখি জমির শেয়ার প্রতি অবহার। আচ্ছা, জমির শেয়ার প্রতি অবহার, তাহলে জমি কেনার সময় আমরা যে শেয়ারগুলো দিয়েছি ওই শেয়ারের ফেস ভ্যালু কত? 100। প্রতিটা শেয়ারের জন্য অবহার কত %? 12%। তাহলে কয় টাকা হয় এখানে? 12 টাকা। তাহলে দেখো জমির শেয়ার প্রতি অবহার কয় টাকা? এখন আমি যদি চাই মোট অবহার বের করা যাবে নাকি যাবে না বলো তো? মোট অবহার বের করা যাবে না? এই যে দেখো মোট অবহার, আমরা যদি চাই মোট অবহার পেতে পারি। তাহলে মোট অবহার কিভাবে পাবো? এই যে ইস্যুকৃত শেয়ারের অবহার আর জমির শেয়ারের অবহার। তো আমরা কয়টা শেয়ার ইস্যু করেছি বলো তো? 12,000। প্রতিটা শেয়ারের অবহার কয় টাকা? 10 টাকা। প্লাস জমি কেনার জন্য আমরা কয়টা শেয়ার দিয়েছি? 5,000। প্রতিটা শেয়ারের অবহার কয় টাকা? 12 টাকা, রাইট? তাহলে ইকুয়াল কত হয় বলো তো? এখানে 12,000 প্লাস এখানে কত? সরি, এখানে হলো 1,20,000 প্লাস এখানে 60,000 ইকুয়াল কত হয়? 1,80,000 টাকা। এটা হলো আমাদের মোট অবহারের পরিমাণ। আমরা কি বুঝতে পারতেছি বলো? আমরা কিন্তু ম্যাথ করতেছি না, আমরা জাস্ট ম্যাথ পড়তেছি এবং রিলেটেড ইনফরমেশনগুলো আমরা এখানে ফাইন্ড আউট করতেছি। আচ্ছা, তাহলে দেখো স্যার, তো আমরা কোয়েশ্চেনটা পড়ে বেশ কিছু ইনফরমেশন এখানে লিখে ফেললাম। হ্যাঁ, তাহলে আসো আমরা এখন কি দেখতে পাচ্ছি যে আমাদের
অনুমোদিত শেয়ার সংখ্যা কত? 20,000। আচ্ছা, আমাদের ইস্যুকৃত শেয়ার সংখ্যা কত? 12,000। আচ্ছা, আমরা আবেদন পেয়েছি কত? 13,200। আমাদের প্রতিটা শেয়ারের লিখিত মূল্য কত? 100। কিন্তু আমরা শেয়ার বিক্রি করেছি কিভাবে? অবহারে। কয় পার্সেন্ট অবহারে? 10% বা 10 টাকা অবহারে। সো আমরা আবেদনের সময় কত টাকা পেয়েছি? প্রতিটা শেয়ারের জন্য 90 টাকা পেয়েছি। ওকে, এরপরে আমরা আবার কি করলাম? কমিশন প্রদান করলাম, অবলেখককে কমিশন দিলাম। অবলেখককে আমরা প্রতিটা শেয়ারের জন্য কয় টাকা কমিশন দিলাম? 2 টাকা। টোটাল কতগুলো শেয়ারের দিব? 12,000 শেয়ার, কারণ আমাদের ইস্যুকৃত বা বিলিকৃত শেয়ার কত? 12,000। সো আমরা টোটাল কয় টাকা দিলাম? 24,000 টাকা দিলাম। এবং আমরা জমি কিনলাম, জমি কেনার সময় প্রতিটা শেয়ারের অবহার কয় টাকা? 12 টাকা। তো দেখো, জমি কেনার সময় আমরা যে 5,000 শেয়ার দিয়েছি, প্রতিটার অবহার 12 টাকা করে, টোটাল কত? 60,000। আর জনগণের নিকট বিক্রি করার সময় প্রতিটা শেয়ারের অবহার কত? 10 টাকা। তাহলে 12,000 শেয়ার 10 টাকা করে কত হয়? 1 লাখ। তাহলে আমরা টোটাল কয়টা শেয়ার বিক্রি করেছি বলো তো? 12 আর 5 17,000। এই 17,000 শেয়ারের জন্য মোট অবহার কত হয়েছে? 1,80,000 টাকা। ক্লিয়ার? আমরা এই ইনফরমেশনগুলো বুঝতে পেরেছি? দেখো, আমরা কিন্তু এখনো কোনো ম্যাথ করিনি। ওকে, ম্যাথ করিনি। এবার আসো আমরা ম্যাথ স্টার্ট করি। ক বললো আবেদনকৃত শেয়ারের সংখ্যা ও বিলিকৃত শেয়ারের সংখ্যা নির্ণয় করো। আবেদনকৃত শেয়ারের সংখ্যা নির্ণয় করো এবং বিলিকৃত অর্থাৎ বিক্রয়কৃত শেয়ারের সংখ্যা নির্ণয় করো। তো আমরা এখন যদি আবেদনকৃত শেয়ারের সংখ্যা পেতে চাই, আচ্ছা আমরা আবেদন পেয়েছি কত? দেখো তো কোয়েশ্চেনে কি বললো? 10% অতিরিক্ত আবেদন পাওয়া গেছে। তো 10% অতিরিক্ত আবেদন পাওয়া গেছে। কার অতিরিক্ত আবেদন পাওয়া গেছে? ইস্যুকৃত শেয়ারের। তো ইস্যুকৃত শেয়ার কত? আমরা জানি না। ইস্যুকৃত শেয়ার কত? 60%। কার 60%? অনুমোদিত শেয়ারের। অনুমোদিত শেয়ার কত? আমরা জানি না। দেখছো কি একটা মানে দুষ্টামি শুরু করে দিচ্ছে। হ্যাঁ, আবেদন অতিরিক্ত পাওয়া গেছে ইস্যুকৃত শেয়ারের উপর, ইস্যুকৃত শেয়ার দেয়া নেই। ইস্যুকৃত শেয়ার হলো কি? অনুমোদনকৃত শেয়ারের 60%, অনুমোদনকৃত শেয়ার দেয়া নেই। এখন আমাদের তাহলে কি করতে হবে? ফার্স্টে অনুমোদিত শেয়ার সংখ্যা বের করতে। দেন আমরা দেখো অনুমোদনকৃত শেয়ার সংখ্যা আমরা কি বের করলাম? আচ্ছা, আমরা কি করলাম? মোট শেয়ার মূলধনকে বা মোট অনুমোদিত শেয়ার মূলধনকে অভিহিত মূল্য দিয়ে ভাগ দিলাম, বাস আমরা অনুমোদিত শেয়ার সংখ্যা পেয়ে গেলাম। তো অনুমোদিত শেয়ার সংখ্যা পেয়ে যাওয়ার কারণে এখন ইস্যুকৃত শেয়ার সংখ্যা বের করাটা কি ইজি হয়ে গেছে না? কিভাবে ইজি হলো? ইস্যুকৃত শেয়ার সংখ্যা হলো অনুমোদিত শেয়ার সংখ্যা যা তার 60%। এই যে এখানে যেটা বলছে যে কোম্পানি তার 60% শেয়ার জনসাধারণের নিকট বিক্রির উদ্দেশ্যে 10% অবহার ইস্যু করে। তাহলে ইস্যু করছে কয় পার্সেন্ট শেয়ার? 60%। কার 60%? এই যে অনুমোদিত শেয়ার সংখ্যার 60%, অর্থাৎ কত? 12,000। এবার আমরা আবেদন পেয়েছি। আচ্ছা, আবেদন পেয়েছি কত? আবেদন পেয়েছি 10% অতিরিক্ত শেয়ারের আবেদন পাওয়া গেছে। এই যে আমরা 10% অতিরিক্ত পেলাম, কার অতিরিক্ত? ইস্যুকৃত শেয়ারের অতিরিক্ত। তাহলে আমরা বলতে পারি যে আবেদন প্রাপ্তি কত? 12,000 শেয়ার হলো আমার ইস্যুকৃত, এটা তো আমি পেয়েছি, প্লাস 12,000-এর 10% এক্সট্রা পেয়েছি। এক্সট্রা পাওয়ার কারণে যোগ হয়েছে। তাহলে কত পেলাম? 13,200 শেয়ার। বাস আমার। আচ্ছা, মাঝখান থেকে আমি এটাকে মুছে দিই। ওকে, আচ্ছা তাহলে আমরা ক করে ফেললাম। দেখছো, আমার এই ক্যালকুলেশন থেকে কিন্তু ক বের হয়ে গেছে যে আবেদনকৃত শেয়ার সংখ্যা ও বিলিকৃত শেয়ার সংখ্যা নির্ণয় করো। তাহলে আবেদনকৃত শেয়ার সংখ্যা আমরা কি পেয়েছি? এই যে আবেদন প্রাপ্তি কত শেয়ারে? 13,200। আর কি বলছে? বিলিকৃত। বিলিকৃত মানে কি? আচ্ছা, আমরা যে আবেদন পেলাম 13,200 শেয়ার, আমরা কি 13,200 শেয়ার বিক্রি করব? বলো না, আমরা বিক্রি করব কয়টা শেয়ার? এই 12,000 শেয়ার। তাহলে আমাদের বিলিকৃত শেয়ার সংখ্যা কত হবে? ওই যেটা আমাদের ইস্যুকৃত সেটাই হচ্ছে কি বিলিকৃত। আমরা কিন্তু ইস্যুকৃত শেয়ারের চেয়ে বেশি পাবো না। তাহলে এখন আসো আমরা এখানে কি করব? বিলিকৃত শেয়ার সংখ্যাটা নির্ণয় করব। বিলিকৃত শেয়ার সংখ্যা, বিলিকৃত শেয়ার সংখ্যা ইকুয়াল ইস্যুকৃত কত? 12,000। এই ইস্যুকৃতটাই হলো আমার বিলিকৃত শেয়ার। আমরা কি সবাই বুঝেছি স্যার? কমপ্লিট? গুড। তো স্যার এখন আমাদেরকে খ করতে বললো। খ বললো উপর্যুক্ত লেনদেনগুলো জাবেদাভুক্ত করো। তার মানে খতে আমরা এখন কি করব? জাবেদা করব। ওকে, তো জাবেদার ফর্মালিটিস মেনটেন করে আমরা চলো জাবেদারটা করে ফেলি।
হাসনা হেনা লিমিটেড এর জাবেদা। ওকে স্যার, তো আমরা জাবেদার ছক তো সবাই জানে, আমরা জাবেদার যে ছকটা জানি আমরা সেই ছকটা এখানে আঁকতেছি। তারিখ, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, খতিয়ান পৃষ্ঠা। ওকে, তারিখ, বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। ওকে স্যার, আচ্ছা আমরা ব্যাখ্যা দিব না, হ্যাঁ আমি ব্যাখ্যাটা মুখেই বলে দিব। আচ্ছা দেখো, যদি সাল থাকে এখানে সাল বসাবা, তারিখ থাকলে তারিখ বসাবা। তো আমাদের এখানে সালও নাই তারিখও নেই, সো আমরা সাল তারিখ কিছুই বসাতে পারবো না। ওকে, জাস্ট আমরা রোমান 1-2 ইউজ করব। আচ্ছা ওকে ফাইন, এবার আমরা জাবেদা করবো। প্লিজ আমার সাথে কোঅপারেট করো। স্যার এখানে অনেক ইনফরমেশন দেওয়া আছে, সবার জন্য কি আমরা জাবেদা করব? না, সবার জন্য কিন্তু জাবেদা করা যাবে না। আমাদের জাবেদা স্টার্ট হবে কোত্থেকে? আবেদন থেকে, আবেদন প্রাপ্তি থেকে আমাদের জাবেদাটা কীভাবে স্টার্ট হবে? আমরা ফার্স্ট জাবেদা দিব আবেদন প্রাপ্তির, দ্বিতীয় জাবেদা দিব আবেদনকে মূলধনে ট্রান্সফার করার, তৃতীয় জাবেদা দিব কি? সম্পদ ক্রয়, চতুর্থ জাবেদা দিব কি? কোনো ব্যয় যদি থেকে থাকে তার জন্য। এখন বলো আমরা আবেদন পেয়েছি না, বলো, তাহলে আবেদন প্রাপ্তি জাবেদা দিব, দেন আবেদনকে মূলধনে ট্রান্সফারের জাবেদা দিব। আমরা কি কোনো সম্পদ কিনেছি? হ্যাঁ, এই যে জমি কিনেছি, সো আমরা জমি কেনার জাবেদা দিব। আর আমাদের অন্যান্য ব্যয় আছে, অবলেখকের কমিশন, সো আমরা অবলেখকের কমিশনের জন্য কি দিব? জাবেদা দিব। তাহলে আমরা আবার একটু পড়ি। হ্যাঁ, হাসনা হেনা লিমিটেড প্রতি শেয়ার 100 টাকা মূল্যে মোট 20 লাখ টাকার অনুমোদিত শেয়ার মূলধন নিয়ে নিবন্ধিত হয়। আচ্ছা এই কথাটার জন্য জাবেদা হবে? নো, হবে না। কোম্পানি তার 60% শেয়ার জনসাধারণের নিকট বিক্রির উদ্দেশ্যে 10% অবহার ইস্যু করে, এই কথাটার জন্য কি জাবেদা হবে? নো। 10% অতিরিক্ত আবেদন পাওয়া যায়, এই যে আবেদন পাওয়া যায়, এই আবেদন পাওয়া যায়, এটার জন্য জাবেদা হবে নাকি হবে না? হবে। তাহলে আবেদন পাওয়ার জাবেদা হবে। তো চলো আমরা আবেদন পাওয়ার জাবেদা দিয়ে দিই। তাহলে আমাদের প্রথম জাবেদাটা, আমরা আবেদন পেলে ব্যাংকে টাকা বাড়ে, সো ব্যাংক হিসাব ডেবিট, আর শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। আবেদন হিসাব ক্রেডিট। ওকে স্যার, তোমরা একটা কাজ করবা, ডেবিট ক্রেডিট সমানভাবে লিখবা, বাট এই যে এইখানে হিসাবগুলোকে ডেবিট যেখান থেকে শুরু করবা, ক্রেডিটটা একটু স্পেস দিয়ে স্টার্ট করবা। হ্যাঁ, তো এখানে আমরা কি লিখবো? যেহেতু শেয়ার আবেদনের টাকা পাওয়া গিয়েছে, এটাই হবে ব্যাখ্যা, তাই না? আচ্ছা এখন আমরা টাকাটা একটু নির্ণয় করি প্লিজ। তো আমরা আবেদন পেয়েছি কত শেয়ারের জন্য? 13,200 শেয়ার, তাই না? 12,000 তো আমরা ইস্যু করছি, 10% অতিরিক্ত পেয়েছি, টোটাল 13,200 শেয়ারের আবেদন পেয়েছি। প্রতি শেয়ারের জন্য কয় টাকা পেয়েছি? 90 টাকা পেয়েছে, দাম 100 টাকা, বাট আমরা শেয়ারগুলো বাজারে ইস্যু করলাম কিভাবে? 10% অবহারে, অর্থাৎ 10 টাকা কমে। তাহলে আমরা পেয়েছি প্রতিটার জন্য 90 টাকা। টোটাল কত হয়? 11,88,000 টাকা। এটা ডেবিট, আবার এখানে 11,88,000 টাকা কি হলো? ক্রেডিট। ওকে স্যার, আচ্ছা এবার আসো আমি 2 নম্বর জাবেদাটা দিব। 2 নম্বর জাবেদাটা কি হবে? এই যে আমরা আবেদন ডেবিট মানে শেয়ার আবেদনের জাবেদা দিলাম, এই শেয়ার আবেদনটাকে এখন আমরা ধরে কোথায় ট্রান্সফার করব? শেয়ার মূলধনে। তা আবেদনকে মূলধনে ট্রান্সফার করতে গেলে আমরা কি করব? প্রথম জাবেদার আবেদন কোথায় ছিল? ক্রেডিট, এখন এটাকে কি করে দিব? ডেবিট। তাহলে শেয়ার আবেদন হিসাব, এটা কি হয়ে যাবে স্যার? ডেবিট হয়ে যাবে, শেয়ার আবেদন ডেবিট। আর কি হবে? শেয়ার মূলধন ক্রেডিট, শেয়ার আবেদন ডেবিট, শেয়ার মূলধন হিসাব কি হবে স্যার? ক্রেডিট। এই দুইটা কথা আমাকে বাধ্যতামূলক লিখতেই হবে। তো এই দুইটা লেখার পর দেন আমরা কয়টা জিনিস চিন্তা করব? 3টা। 1, অবহার আছে কিনা, থাকলে ডেবিট, না থাকলে নাই। 2, অধিহার আছে কিনা, থাকলে ক্রেডিট, না থাকলে নাই। 3, অতিরিক্ত আবেদন পেয়েছি কিনা, যদি পাই ওটা ফেরত দিতে হবে, ব্যাংক ক্রেডিট। আর অতিরিক্ত আবেদন না পেলে নাই। এখন বলো আমাদের অবহার আছে না নাই? তাহলে আমরা অবহার লিখব, কোথায় লিখব? ডেবিট। সো শেয়ার অবহার হিসাব আমরা কি লিখব? ডেবিট। শেয়ার অবহার হিসাব ডেবিট। ওকে, এবার বলো শেয়ার অধিহার আছে?
না, অবহার থাকলে অধিহার থাকে না, সো অধিহার ক্রেডিট লেখা যাবে? যাবে না। অতিরিক্ত আবেদন পেয়েছি, ইয়েস, এখন এটা আমরা কি করব? ফেরত দিব। তো অতিরিক্ত আবেদন ফেরত দিলে কি হবে স্যার? কি ক্রেডিট? ব্যাংক থেকে টাকা কমে যাবে, সো ব্যাংক হিসাব ক্রেডিট হয়ে যাবে। আমরা কি বুঝতে পারলাম? ওকে, এবার আসলে আমরা টাকা বের করি। আবেদনের টাকা বের করার কিছুই নাই, প্রথমে যেটা ছিল ওইটাই হবে 11,88,000। ওকে, এবার অবহারের টাকাটা বসাতে হবে, তাই না স্যার? এইখানে আমি যে জাবেদাটা দিলাম, এই জাবেদাটা কার জাবেদা বলো তো? ওই যে শেয়ার বাজারে ইস্যুকৃত শেয়ারের জাবেদা, এটা তো আর ভূমি কেনার না, সো এটা হলো কি ইস্যুকৃত শেয়ারের যাবে। সো আমি এখানে অবহার জাস্ট ওই ইস্যুকৃত শেয়ারের অবহারগুলোকে কাউন্ট করব। তাহলে আমরা কয়টা শেয়ার ইস্যু করেছি? 12,000। কয়টা স্যার? প্রতিটা শেয়ারের অবহার কয় টাকা? 10 টাকা। তাহলে এখানে কত হবে? 1,20,000। 12,000 শেয়ার 10 টাকা করে, কত? 1,20,000। ওকে, দেন শেয়ার মূলধন। আচ্ছা, আমরা কয়টা শেয়ার বিক্রি করেছি? 12,000। আর মূলধনের ক্ষেত্রে অবহার অধিহার এগুলা কাউন্ট করা যায় না। মূলধন অলওয়েজ কি দিয়ে নির্ণয় করতে হয়? ফেস ভ্যালু দিয়ে। সো 12,000কে আমরা গুণ দিব কি? 100 দিয়ে। মূলধন মানেই ফেস ভ্যালু। তাহলে কত হবে বলো স্যার? 12 লাখ। ওকে, এবার আসলে আমরা টাকা ফেরত দিলাম। কয়টা শেয়ারের টাকা ফেরত দিব বলো তো? আমরা তো 13,200 শেয়ারে আবেদন পেয়েছি, বাট আমরা বিক্রি করেছি কয়টা? 12,000। তাহলে ফেরত দিলাম কত? 1,200 শেয়ার। আচ্ছা, আমরা যা পেয়েছি তাই ফেরত দিব। 90 টাকা পেয়েছি, 90 টাকাই ফেরত দিব। তো 1200 শেয়ার 90 টাকা করে কত হয় বলো? 1,08,000 টাকা। ওকে স্যার, শেষ। আমরা এখানে কি লিখবো? যেহেতু শেয়ার আবেদনের টাকা শেয়ার মূলধনে ট্রান্সফার করা হলো, এই তো, এটা আমরা ব্যাখ্যায় লিখে দিব। 2 গেল। এবার আমরা কি লিখবো? 3। আচ্ছা, 3 নাম্বার জাবেদাটা দিব। 3 নাম্বার জাবেদাটা কার জন্য? সম্পদ ক্রয়ের জন্য। আমরা যদি শেয়ারের মাধ্যমে সম্পদ ক্রয় করি, বলো তো স্যার আমরা কি সম্পদ ক্রয় করেছি? ইয়েস, আমরা সম্পদ ক্রয় করেছি। কি ক্রয় করেছি? জমি ক্রয় করেছি। এই যে রকল্যান্ড লিমিটেডের নিকট থেকে আমরা একটা জমি ক্রয় করেছি, তাই না? তো আমরা যদি কোনো সম্পদ ক্রয় করি তাহলে বাধ্যতামূলকভাবে আমরা কি লিখবো বলো তো? যেমন আমরা এখানে কি ক্রয় করেছি? জমি। তাহলে জমি ডেবিট, শেয়ার মূলধন ক্রেডিট। যেহেতু শেয়ার দিয়ে কিনেছি, জমি ডেবিট, শেয়ার মূলধন ক্রেডিট। তাহলে আমরা এটা একটু লিখে নিই, জমি বা ভূমি, রাইট? তাহলে আমরা এখানে কি লিখবো? ভূমি হিসাব ডেবিট। আর কি লিখবো? শেয়ার মূলধন হিসাব ক্রেডিট। শেয়ার মূলধন হিসাব ক্রেডিট। ওকে, সবাই বুঝেছো স্যার? তো এই দুইটা লেখার পর দেন আমরা কি চিন্তা করব? অবহার আছে, থাকলে ডেবিট, না থাকলে নাই। অধিহার আছে, থাকলে ক্রেডিট, না থাকলে নাই। ওকে, তো আমরা ভূমি ডেবিট লিখলাম, শেয়ার মূলধন ক্রেডিট লিখলাম। ওকে, এবার আমরা কি চিন্তা করব? অবহার আছে কিনা। তো এই যে আমি ভূমি ক্রয় করলাম, ভূমি ক্রয় করার সময় যে শেয়ারগুলো দিয়েছি এগুলো কি অবহারে দিয়েছি? এখানে কি অবহার আছে? আছে। তাহলে অবহার কোথায় লিখবো? ডেবিট। তাহলে শেয়ার অবহার হিসাব কি হবে স্যার? ডেবিট। ওকে, দেন আমরা কি চিন্তা করব? অধিহার আছে কিনা। স্যার অবহার থাকলে অধিহার থাকবে না, সো অধিহার নাই, লিখবো না। ওকে স্যার। আচ্ছা, আমরা তো এখানে জাবেদা লিখলাম, এন্ড শুধু জাবেদা লিখলে হবে নাকি টাকাও বসাতে হবে? টাকা বসাতে হবে না? ওকে, আসো আমরা একটু টাকাটা বসাই প্লিজ। দেখো আমরা কিভাবে টাকা বসাবো। আচ্ছা, আমরা ভূমি ক্রয় করলাম কয়টা শেয়ারের মাধ্যমে? 5,000। আচ্ছা, আমরা আগে মূলধনটাই বের করি। তো দেখো 5,000 শেয়ার, আর আমরা জানি মূলধনের সময় অলওয়েজ কি কাউন্ট করতে হবে? ফেস ভ্যালু। মূলধন মানে কি? ফেস ভ্যালু। তাহলে 5,000 শেয়ার 100 টাকা করে কত হয়? 5 লাখ। আমরা কোথায় বসাবো? ক্রেডিটে বসাবো। ক্লিয়ার? আচ্ছা, অবহারের কথা যদি আমরা চিন্তা করি, এটাও বের করা যায় না? দেখো আমরা কয়টা শেয়ার দিয়েছি? 5,000 শেয়ার দিয়েছি, রাইট? প্রতিটা শেয়ারের জন্য অবহার কয় টাকা যেন? 12%, মানে 12 টাকা। এই 12% কয় টাকার 12%? 100 টাকার 12%, তার মানে 12 টাকা। তাহলে 5,000 শেয়ার, প্রতিটা শেয়ারের অবহার কত? 12 টাকা। এই যে ইস্যুর সময় কিন্তু 10 টাকা ছিল, বাট ভূমি ক্রয়ের সময় কত? 12 টাকা। তাহলে কত হয়? 60,000। এটা ডেবিটে বসবে। এন্ড আমরা সবাই জানি যে ডেবিট ক্রেডিট কি হইতে হবে? সমান হতে হবে। তাহলে এখানে কত হয়? ক্রেডিটে আছে কত? 5 লাখ, ডেবিটে কত? 60,000।
তাহলে এখানে কত হবে 4,40,000 টাকা। আমরা কি বুঝতে পারলাম? ওকে। অথবা তুমি চাইলে আরেকভাবেও বের করতে পারো, সেটা হলো যে জমি কেনার জন্য আমরা কয়টা শেয়ার দিয়েছি। এখন এই যে 5,000 শেয়ার যে দিলাম, প্রতিটা শেয়ার কি 100 টাকা করে কাউন্ট হয়েছে? না, শেয়ারগুলো কয় টাকা করে কাউন্ট হয়েছে? 12 টাকা বাদ দিতে হবে না? শেয়ারের ফেস ভ্যালু কত? 100, বাদ দিতে হবে কত? 12, তাহলে হয় কত? 88 টাকা। তাহলে 5,000 গুণ 88, এভাবেও হয়। অথবা তুমি ক্রেডিট থেকে ওই যে শেয়ার মূলধন থেকে ওভার বাদ দাও, বাস হয়ে গেল। আচ্ছা, এখানে আমরা ব্যাখ্যা দিতে পারবো না যেহেতু শেয়ার ইস্যুর মাধ্যমে ভূমি ক্রয় করা হলো। ওকে, লাস্ট জাবেদা। আমরা জানি এই অধ্যায়ে মোট কয়টা জাবেদা দিতে হয়? 4টা। তো প্রথম জাবেদা দিলাম আবেদনের, পরেরটা কার জন্য দিলাম? আবেদনকে মূলধনে ট্রান্সফারের, দেন ভূমি ক্রয়ের, এন্ড লাস্ট ওয়ান আমরা কি দিব? অন্যান্য ব্যয়। তো অন্যান্য ব্যয় আছে না নাই? আছে, এখানে অন্যান্য ব্যয় আছে। এই যে আরিফিন অ্যান্ড কোংকে 2% কমিশন প্রদান। তাহলে আরিফিন অ্যান্ড কোংকে আমরা যে কমিশন দিলাম এটার নাম কি হবে? এটা কি জাস্ট কমিশন বললে হবে নাকি অবলেখকের কমিশন? তাহলে এই ব্যয়টার নাম কি? অবলেখকের কমিশন। যেহেতু এটা ব্যয়, এটা কি হবে? ডেবিট। আর ব্যাংক থেকে টাকা কমে গেছে, সো ব্যাংক হিসাব ক্রেডিট। তাহলে অবলেখকের কমিশন ডেবিট, অবলেখকের কমিশন হিসাব এটা কি হবে স্যার? ডেবিট। এবং ব্যাংক থেকে টাকা চলে গেছে, সো ব্যাংক হিসাব ক্রেডিট। আচ্ছা, আমি কিন্তু এই যে পাশে ক্যালকুলেশনগুলো দেখাই দিচ্ছি, হ্যাঁ? তো তোমরা এটা দেখাতে পারো, না দেখালেও মার্কস কাটা যাবে না। আবার দেখালে যে মার্কস কাটা যাবে বিষয়টা কিন্তু এমনও না। ওকে, আচ্ছা, অবলেখকের কমিশন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। এখন অবলেখকের কমিশন দেখো, অবলেখক কমিশন পাবে কার উপর জানো? সে যে কয়টা শেয়ার বিক্রি করে দেওয়ার দায়িত্ব নিয়েছে। সে কয়টা শেয়ার বেচার দায়িত্ব নিয়েছে? আমরা যে কয়টা শেয়ার ইস্যু করেছি, আমাদের 20,000 শেয়ার আছে, সে কি 20,000 শেয়ার বেচার দায়িত্ব নিয়েছে? না। সে কি 13,200 শেয়ার আমরা আবেদন পেয়েছি, সে কি 13,200 শেয়ার বেচার দায়িত্ব নিয়েছে? না, সে নিয়েছে। অর্থাৎ আমরা যে কয়টা শেয়ার বেচতে চাই, আমরা যে কয়টা শেয়ার ইস্যু করেছি, অবলেখক ওই কয়টা শেয়ারের জন্যই কি পাবে? কমিশন পাবে। ওকে, তাহলে অবলেখক কমিশন পাবে 12,000 শেয়ারের গুণ প্রতিটা শেয়ারের জন্য কয় টাকা পাবে? 2%। 2% পাবে। এই যে 2%, এটা কার উপর? ফেস ভ্যালু। ফেস ভ্যালু কত? 100 টাকা। 100 টাকার 2%-এ 2 টাকা, তাহলে 12,000 গুণ 2, তাহলে কত হচ্ছে? 24,000 টাকা। ওকে, তাহলে ব্যাংক হিসাবও ক্রেডিট কত হবে? 24,000 টাকা। শেষ। এখানে আমরা কি লিখবো স্যার? যেহেতু অবলেখকের কমিশন প্রদান করা হলো। ক্লিয়ার? তাহলে আমরা কি জাবেদা করতে পারলাম? গুড। ওকে স্যার, এখন গ নাম্বার করবো আমরা। গ আমাদেরকে কি বললো? আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করো। আমরা এখন একটা আর্থিক অবস্থার বিবরণী করব। তো স্যার আমরা আর্থিক অবস্থার বিবরণীর ফরম্যাট জানি নাকি জানি না? জানি। আর্থিক অবস্থার বিবরণীতে কয়টা অংশ আছে? 2টা অংশ। প্রথম অংশটা কি? সম্পদ। ওইখানে আমরা কয়টা সম্পদ দেখাবো? 3টা। স্থায়ী সম্পদ, চলতি সম্পদ, আর হলো অলিক সম্পদ। আরেকটা অংশ কি? শেয়ার হোল্ডারদের মালিকানা সত্ত্ব। এখানে আমি কয়টা জিনিস দেখাতে চাই? 3টা। অনুমোদিত শেয়ার মূলধন, ইস্যু বিলিখিত শেয়ার মূলধন, আদায়কৃত শেয়ার মূলধন, তাই না বলো? আরেকটা কি? অধিহার। অধিহার তো নাই, তার মানে ওই অংশটা আমরা দেখাবো না। তাহলে সম্পদের দিকে কয়টা অংশ দেখাবো? 3টা। দায়ের দিকে 3টা। বাদ যাবে কে? শেয়ার অধিহার। তাহলে চলো আমরা এটা একটু করে ফেলি। হাসনা লিমিটেড এর আর্থিক অবস্থার বিবরণী। আমরা আর্থিক বিবরণী বলবো না স্যার, আর্থিক বিবরণী হলো অনেকগুলো বিবরণী। আমরা করতেছি আর্থিক অবস্থার বিবরণী। ওকে, আমরা 2টা টাকার ঘর রাখবো এখানে, 1টা 2টা। ওকে, বিবরণ টাকা টাকা। ওকে স্যার। আচ্ছা, প্রথমে আমরা সম্পদের দিকটা শেষ করি। সম্পদ সমূহ। ওকে, 1 নম্বর সম্পদ কি? স্থায়ী সম্পদ। ওকে, আচ্ছা, স্থায়ী সম্পদে কে আসবে? ভূমি। ভূমি। ওকে, স্থায়ী সম্পদে আমরা ভূমিকে আনবো এবং আমরা ভূমির মূল্য জানি। জাবেদার মধ্যে আমরা ভূমির মূল্য পেয়েছিলাম 4,40,000 টাকা। তাহলে আমরা এখানে এই যে মেইন কলামের ঘরে 4,40,000 বসিয়ে দিলাম। ভূমি কত? টাকাটা কোথায় পেলাম? ওই জাবেদা থেকে পেলাম। আচ্ছা, আমরা দ্বিতীয় যেটা করব এটা হলো কি স্যার? চলতি সম্পদ। আচ্ছা, চলতি সম্পদের মধ্যে কে আসবে? ব্যাংক জমার
উদ্বৃত্ত। ওকে স্যার, ব্যাংক জমার উদ্বৃত্ত। দেখো আমরা এর আগের ম্যাথটাতে ব্যাংক জমার উদ্বৃত্ত নির্ণয় করেছিলাম। জাবেদ আর ডেবিটের ব্যাংকগুলো যোগ, ক্রেডিটের ব্যাংকগুলো বিয়োগ, এভাবে আমরা ব্যাংক জমার উদ্বৃত্তটা পেয়েছিলাম। বাট আজকের অঙ্কে আমাদের জন্য সৌভাগ্য, ব্যাংক জমাটা দিয়ে দিস। আলহামদুলিল্লাহ বলো। আলহামদুলিল্লাহ, আমাদের আর কষ্ট করে ওই ব্যাংক জমাটা বের করতে হবে না। এখানে জাবেদার মধ্যে যে কোয়েশ্চেনে যে ব্যাংক জমা দেওয়া আছে আমরা জাস্ট ধরে তাকে বসিয়ে দেব, 10,56,000। ওকে স্যার। অ্যান্ড দেন 3 আমরা কি করব, অলিক সম্পদ। আমরা অলিক সম্পদ এখানে বসাবো। তো অলিক সম্পদের মধ্যে কি যেন বসে, যত ব্যয় আছে সবগুলো ব্যয়, সাথে অবহার। ব্যয়ও বসবে, অবহারও বসবে। তাহলে আসলে এখানে ব্যয় আছে, অবলেখকের কমিশন বসিয়ে দেই। অবলেখকের কমিশন, স্যার অবলেখকের কমিশন কয় টাকা, এটা আমরা ফার্স্ট কলামে বসাচ্ছি কারণ অনেকগুলো। দেন শেয়ার ইস্যুর অবহার, শেয়ার ইস্যুর অবহার। আচ্ছা, শেয়ার ইস্যুর অবহার কত, 1,20,000। দেন ভূমির শেয়ার অবহার, ভূমির শেয়ার অবহার কত স্যার, 60,000। আচ্ছা, কেউ যদি জাস্ট শেয়ার অবহার বা শেয়ার মোট অবহার 1,80,000 লেখো, এটাও কিন্তু রাইট, দুইটাই রাইট। ওকে, যোগফলটাও বসাতে পারো, আমি জাস্ট ভেঙে ভেঙে দেখালাম তোমাদের সুবিধার জন্য। ওকে, তাহলে এখানে 1,80,000 আর হলো কত, 24,000, তাহলে 2,04,000। ওকে, এখন আমরা এই তিনটাকে যোগ করে দিব। এই তিনটাকে যোগ করলে কত হয় বলো প্লিজ, তাহলে ডু ফার্স্ট এই তিনটার যোগফল 4,40,000, 13,04,000। ওকে স্যার, আমরা ক্লোজ করে দিলাম। এই যে 13,04,000, এটার নাম হবে কি, মোট সম্পদ। ওকে, আমাদের আর্থিক অবস্থার বিবরণীর সম্পদের পার্টটা শেষ। এবার আসো আমরা দ্বিতীয় পার্টটা করি। দ্বিতীয় পার্টটা কি হবে, আচ্ছা দায় তো এখানে নাই তাই না, আমরা জাস্ট লিখতে পারি শেয়ার হোল্ডারদের মালিকানা সত্ত্ব। ওকে, শেয়ার হোল্ডারদের মালিকানা সত্ত্ব। এখানে প্রথমে আমরা কি দেখাবো যেন, অনুমোদিত। আচ্ছা, এখানে তো 4টা দেখানোর কথা, অনুমোদিত শেয়ার মূলধন, ইস্যু ও বিলিখিত শেয়ার মূলধন, আদায়কৃত শেয়ার মূলধন, আর হলো কি সঞ্চিত উদ্বৃত্তের শেয়ার অধিহার। তো শেয়ার অধিহার নাই, ওটা আমরা আর দেখাবো না। তাহলে আমরা 3টা জিনিস দেখাবো, অনুমোদিত শেয়ার মূলধন, অনুমোদিত শেয়ার মূলধন। আচ্ছা, অনুমোদিত শেয়ার মূলধন, তাহলে তোমরাই বলো স্যার আমাদের অনুমোদিত শেয়ার মূলধন কত, 20 লাখ। আমরা টাকাটা জানি, কিন্তু কথাটা কি এভাবে মানে জাস্ট লিখে বসাইলে হবে না, কি লিখতে হবে, প্রতিটি 100 টাকা মূল্যের 20,000 শেয়ার। ওকে, প্রতিটি 100 টাকা মূল্যের 20,000 শেয়ার। ওকে, তাহলে কত হয়, 20 লাখ। একটা দাগ, জাস্ট একটা দাগ। স্যার 2 অনুমোদিত শেয়ার মূলধন গেল। এখন আমরা কি লিখবো বলো তো, ইস্যুকৃত ও বিলিকৃত শেয়ার মূলধন, ইস্যুকৃত ও বিলিকৃত শেয়ার মূলধন। আচ্ছা, আমরা ইস্যু করেছি কত, 12,000, বিক্রি করেছি কত, 12,000, অর্থাৎ বিক্রিকৃত বা বিলিকৃত 12,000, দুইটাই কি সেম। তাহলে প্রতিটি 100 টাকা করে 12,000 শেয়ার, প্রতিটি 100 টাকা করে 12,000 শেয়ার। ওকে, তাহলে কত হয়, 12 লাখ। এটাকেও আমরা একটা দাগ দিয়ে ক্লোজ করে দিই। ওকে, অ্যান্ড দেন আদায়কৃত শেয়ার মূলধন, আদায়কৃত শেয়ার মূলধন। আমরা এখন আদায়কৃত শেয়ার মূলধন বসাবো, রাইট। আচ্ছা, আদায়কৃত শেয়ার মূলধন কি হবে, ওই ইস্যু আর বিলিকৃত যা তাই হবে, প্রতিটি 100 টাকা করে 12,000 শেয়ার।
ওকে, কত হয় স্যার? প্রতিটি 100 টাকা করে 12,000 শেয়ার, কত টাকা হয়? আচ্ছা, এখানে না আমি একটা ভুল করছি। কি ভুল করছি একটু বলি। দেখো, আমরা তো এইভাবেই করে ফেলতাম, ভুলটা আমি ইচ্ছা করেই করছি। দেখো তো আমাদের কি মোট সম্পদ আর মানে মালিকানা সত্ত্ব মিলছে বলো? মিলে নাই। এখানে 13,04,000 আর এখানে কত 12 লাখ, তার মানে আমার কিন্তু ম্যাথটা মিলে নাই, অঙ্কটা কিন্তু হয় নাই। ওকে, দুইটা ইকুয়াল হতে হবে, বাট হয়েছে না, তার মানে আমাদের অঙ্কটা হয় নাই। কেন হয় নাই জানো? কারণ এখানে আমি ইস্যুকৃত শেয়ার বসিয়েছি, আমি যা জনগণের কাছে যে 12,000 ইস্যু করেছি ওই 12,000কে বসিয়েছি, তাই না বলো? কিন্তু আমি ভূমি কেনার জন্য যে 5,000 শেয়ার ইস্যু করেছি ওইটা কি বসিয়েছি? নো, এর জন্য আমার অঙ্কটা হয়নি। তার মানে আমরা যখন কোনো সম্পদ ক্রয় করব, এই সম্পদ ক্রয়ের জন্য যে শেয়ারটা দেওয়া হয়েছে ওইটাকেও আমার কোথায় ইনক্লুড করতে হবে? ইস্যুকৃত। তাহলে প্রতিটি 100 টাকা করে 12,000 হবে না, এই 12,000 হলো জনসাধারণের নিকট আর 5,000 হলো কি ভূমি, টোটাল কত? 17,000। তার মানে আমরা এখানে টোটাল কত লিখব? 17,000 শেয়ার। তাহলে এখানে কত হয় স্যার? 17 লক্ষ টাকা। ওকে, এখানে কত হবে? 17 লাখ টাকা। এখন বলো আদায়কৃত শেয়ার মূলধন কত হবে তাহলে? 12,000 শেয়ার আর কত? 5,000 শেয়ার। তাহলে প্রতিটি 100 টাকা করে 17,000 শেয়ার। তাহলে এখানে কত হবে? 17 লাখ টাকা। আর তো বসানোর মধ্যে কিছু নেই, আছে? তাহলে এখানে 17 লাখ বসালাম, ক্লোজ। বাস, আমার অঙ্কটা হয়ে গেল। এই 17 লাখের নাম কি বলো তো? শেয়ার হোল্ডারদের সত্ত্ব। শেয়ার হোল্ডারদের মালিকানা, শেয়ার হোল্ডারদের মালিকানা সত্ত্ব। কত টাকা? 17 লাখ টাকা। ক্লিয়ার? আচ্ছা, এখন বলো তো এই যে এখানে তুমি যে মোট সম্পদ বললা, এই মোট সম্পদ আর তোমার শেয়ার হোল্ডারদের সত্ত্ব মিলছে? মিলে নাই, তার মানে তোমার অঙ্কটা হয় নাই। এখনো ঝামেলা আছে। কি ঝামেলা আছে? ঝামেলা হলো তুমি সম্ভবত যোগফলে ভুল করেছো। তার মানে দেখো, তোমরা কিন্তু অনেক রকমের ভুল করতে পারবে। আমি তোমাদের কাছে আস্ক করছি যে এটার যোগফল কত, তুমি কিন্তু যোগফলটা ভুল বলে দিছো। তাহলে দেখো 4,40,000 যোগ 10,56,000 যোগ 2,04,000, দেখো তো কত হয়? 17 লাখ হয়। তার মানে এই যোগফলটা কিন্তু ভুল ছিল। এই যোগফলটা হবে কত? 17 লাখ। তাহলে দেখো, যোগেও ভুল করা যাবে না, কোনো ইনফরমেশন মিসিংও করা যাবে না। তো কোনো একটা ভুল যদি করো তোমার কিন্তু ম্যাথ মিলবে না। ওকে, আচ্ছা স্যার, তাহলে আমরা কি বুঝতে পারলাম? আচ্ছা যাক, এই ভুলগুলো করাটা ভালো হয়েছে, কারণ এখন তোমাদের কনসেপ্ট অনেক ক্লিয়ার হয়েছে, রাইট? ভুল হইতেই পারে, কিন্তু দেখো এই যে আমরা কিন্তু ভুল তাড়াতাড়ি শুধরে ফেলতে পারলাম। তো অঙ্ক পরীক্ষার মধ্যে অ্যান্সার করতে গিয়ে বাই চান্স যদি ভুল হয়, তুমি কখনই ভুলটা সংশোধন করতে পারবা জানো? যখন তুমি সব কিছু জানবা, সব কিছু তুমি আগে ভাগে কয়েকবার প্র্যাকটিস করবা, যখন এক্সপার্ট হবা তুমি যে কোনো ভুল সাথে সাথে সংশোধন করে ফেলতে পারবা। যেমন আমি এখানে করে ফেললাম, তাই না? আমার কিন্তু 1 মিনিটও টাইম লাগে নাই ভুলগুলো সংশোধন করতে। ওকে, তাহলে আমাদের আজকের ক্লাস এই পর্যন্তই। ঠিক আছে, ভালো থেকো, আল্লাহ হাফেজ।